ডাক্তারের কপালে চিনচিনে ঘাম, চোখে উদ্বেগ। দুটি নিপুণ হাত রক্তাক্ত গহ্বর থেকে একটা মানুষের ছানাকে বের করে আনলো। একজন দক্ষ নার্স হাত বাড়িয়ে নিয়ে নিল বাচ্চাটাকে। হার্ট ওকে, পালস ওকে। যাক, বেঁচে গেল বউটা। এই যাত্রায় বেঁচে গেল। বিটুকে ডাক্তার সাবধান করে দেবেন আর যেন বাচ্চা না হয়। ডাক্তার খুব দ্রুত হাতে সেলাই করতে লাগলেন। বড় লোকেরা সহজে মরে না। তাদের জন্য নার্সিং হোম, দামি ওষুধ, ভালো ডাক্তার, ভালো খাদ্যদ্রব্য। গরিবেরা হাসপাতালে যায়, যেখানে অনন্ত ও গভীর এক নরক। ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে রাস্তার কুকুর ও বেড়াল, পড়ে আছে মেঝেতে মলমূত্র, বমি। বেড প্যান দেওয়ার লোককে কখনোই ডেকে পাওয়া যায় না। ইউরিনাল বা বাথরুমে যাওয়ার পথ থই থই করছে মলমূত্রে। যেখানে প্রতি মুহূর্তে ইনফেকশন ঘটছে, সেখানে এমন সব খাবার দেওয়া হয় যা গরিবের গলা দিয়েও নামতে পারবে না। দু একজন ডাক্তার আছে যারা ওই নরকেও মানুষকে বাঁচিয়ে তোলার প্রাণপণ চেষ্টা করে। আছে কয়েকজন নিষ্ঠাবতী নার্স, কিন্তু তারা হাস্যকর রকমের সংখ্যালঘু। ওই অনন্ত ও গভীর নরকে বসে তারা ঈশ্বরকেই ডাকে। ডাক্তার বাসু হাসপাতালের ডাক্তার, তিনি জানেন। আর জানেন বলেই এই শহরে একটি সুস্থ ও স্বাভাবিক চিকিৎসার জায়গা তিনি খুঁজে নিয়েছেন। এই নার্সিং হোম যার, তিনিও বাসুর সিনিয়র ডাক্তার। ডাক্তার মিত্রর সঙ্গে বাসুর এই নিয়ে কথা হয়। বাসুর বয়স কম, রক্ত তেজি, অন্যায়, অবিচার, নিপীড়ন ইত্যাদির বিরুদ্ধে বিদ্রোহের ভাব তার মনের মধ্যে এখনো প্রবল। মফস্বলের আরেক হাসপাতালে তার কর্মজীবনের শুরুতে তিনি ভীমরুলের চাকে ঘা দিয়েছিলেন। হাসপাতাল থেকে লটকে লট দামি ওষুধ পাচার হয়ে যাওয়ায় দুষ্ট চক্র ভাঙতে এবং রোগীর পথ্য নিয়ে মামদোবাজি রুখতে তিনি কোমর বেঁধে লেগেছিলেন। ফলে তারই অধস্তন কর্মচারীরা দল বেঁধে একদিন চড়াও হলো। অকথ্য গালাগাল, চড়চাপড় আর প্রাণনাশের হুমকি খেয়ে তিনি হতভম্ব। শেষ অবধি কলকাতায় গিয়ে হেলথ মিনিস্টারের সঙ্গে দেখা করে সমস্ত কিছু বলে বিহিত চান। মন্ত্রী করুণ হেসে বলেছিলেন, সবই তো জানি, কিন্তু করার কিছুই নেই। আপনি বরং ট্রান্সফার নিয়ে নিন, চুজ ইউর স্পট। বাসু সেই দিনই বুঝেছিলেন যে এ দেশে সৎ কর্মীরা বড়ই একা, বড় বেশি সংখ্যালঘু এবং নিরাপত্তাহীন। যে দুষ্ট চক্র চিকিৎসা জগৎকে ঘিরে বেড়ে উঠছে, তাকে ভাঙতে হলে অনেক বড় শক্তিমান কাউকে দরকার। তার মতন লোককে দিয়ে হবে না। শিলিগুড়িতে বাসুর 2 বছর হয়ে গেল। একটু চড়া মেজাজ, ঠোঁট কাটা এবং দাম্ভিক বলে তার দুর্নাম আছে। আবার অতিশয় দক্ষ এবং নিষ্ঠাবান শল্যবিদ বলেও খ্যাতি আছে। এসবই বাসু জানেন, কিন্তু নিজেকে বদলানোর কোনো প্রয়োজনই তিনি অনুভব করেন না। অপারেশনের পর ডাক্তার তার বাক্স খুললেন, রক্তমাখা অ্যাপ্রন ছাড়লেন, ভ্রু কুঁচকে তাকালেন অপারেশন থিয়েটারের দরজার মাথায় রামকৃষ্ণ সারদার যুগ্ম মস্ত ছবির দিকে। তিনি ঠাকুর দেবতা ধর্মগুরু মানেন না, কিন্তু ডাক্তার মিত্র মানেন। নার্সিং হোমের সর্বত্রই প্রায় ওই দুটি ছবি সাজানো। রোগীকে কেবিনে নিয়ে যাওয়া হলো। বাসু হাত মুখ ধুয়ে ফিটফাট হয়ে বেরিয়ে এলেন। লবিতে বাপ আর 3 ছেলে গাড়লের মতো দাঁড়িয়ে আছে। 2 বছর এ শহরে বাসুর বাস, তিনি এদের চেনেন। প্রথম কথা বললেন ব্রহ্মকুমার, ডাক্তার বোস, এই মেয়েটা বাঁচবে তো? বাঁচবে। আর বাচ্চাটা? বেঁচে যাবে, চিন্তা নেই। ব্রহ্মকুমার একটা মস্ত স্বস্তির শ্বাস ছাড়লেন। ডাক্তার বাসুর মুখটা যথানিয়মেই খাড়া। রিসেপশনের লগবুকে সই করতে করতে বললেন, কিন্তু একটা কথা, বউটাকে আপনারা ভীষণই নেগলেক্ট করেছেন। ওর হার্ট ট্রাবলটা ক্রনিক। আপনাদের তো আর টাকার অভাব নেই। ইচ্ছে করলে কলকাতা থেকেও ট্রিটমেন্ট করিয়ে আনতে পারতেন, তাহলে আর এত টেনশন হতো না, আর আমাদেরও জীবন মৃত্যুর খেলা খেলতে হতো না। হার্টের অবস্থা যে এত খারাপ তা বুঝতে পারিনি। মানে বিশ্বাস তো দেখছিল, কিন্তু তেমন কিছু তো বলেওনি। বিশ্বাস? ডাক্তার বিশ্বাসের চেয়ে হাতুড়েও ভালো। যাকে সেম প্রফেশনের লোকদের সম্পর্কে তো নিন্দে করতে নেই, তবে আমি আবার মনে মুখে আলাদা হতে পারি না। সই করে বিটুর দিকে তাকালেন বাসু। ছেলেটার চেহারায় অতীতের একটা জৌলুস দেখা যায়। এখন কেমন যেন মনমরা, তবে একসময় ব্রাইট ছিল। বাসু তার দিকে চেয়ে বললেন, আপনি তো হাজবেন্ড, আপনারই কিন্তু দায়িত্ব ছিল ওর প্রপার ট্রিটমেন্ট করানোর। বিটু মাথা নোয়ালো, জবাব দিল না। এনিওয়ে, এবার থেকে নজর রাখবেন।
আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ডাক্তার সেনগুপ্তকে খবর দিয়ে রেখেছি। উনি এখানে থাকেন না, সপ্তাহে 2 দিন প্লেনে কলকাতা থেকে এসে ক্লাস নিয়ে যান। আজকে আসার ডেট আছে, উনি একবার বিকেলের দিকে এসে দেখে যাবেন। হঠাৎ পিন্টু বলে উঠল, এই শহরে একজন ভালো হার্ট স্পেশালিস্ট নেই, এটা কিন্তু খুব লজ্জার কথা। ডাক্তার বাসু পিন্টুর দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, খুবই লজ্জার কথা। আপনি আরো লজ্জিত হয়ে পড়বেন যখন শুনবেন যে মফস্বলের অনেক হাসপাতাল বা হেলথ সেন্টারে কোয়ালিফাইড ডাক্তারই নেই, ওষুধও নেই, নার্সও নেই, ঝাড়ুদারও নেই, কম্পাউন্ডারও নেই। হ্যাঁ জানি, আমি কি আর মফস্বলে ঘুরি না নাকি? হ্যাঁ ঘোরেন, কিন্তু পলিটিক্স করতে ঘোরেন। হ্যাঁ তো তাহলে কি করব? ডাক্তারেরা যাতে মফস্বলে কাজ করতে পারে তেমন কন্ডিশন তৈরি করুন। খুব শক্ত কাজ তো নয়। তাদের ওষুধ দিন, এনভায়রনমেন্ট দিন, নিরাপত্তা দিন, দেখবেন সব পাল্টে গেছে। ডাক্তাররা কাজ করতে চান না এমনটা তো নয়। হ্যাঁ জানি, আপনারা পয়সার জোরে যে সুবিধাটা পাচ্ছেন তা তো আর সবাই পায় না। নার্সিং হোম বা বেশি ফি দিয়ে ডাক্তার দেখানো সবাই তো অ্যাফোর্ড করতে পারছে না। কিন্তু হাসপাতালটা গিয়ে দেখে আসুন একবার। হার্ট স্পেশালিস্টের কথা বলছেন তো? একজন ভালো হার্ট স্পেশালিস্টকে এ শহরে আনলেও আপনাদের মতো কিছু পয়সাওয়ালা লোকই তাকে বিজনেস দিতে পারবে, গরিবরা তো পারবে না। পিন্টু বাসুর দিকে কটমট করে একবার চেয়ে থেকে বলল, ডাক্তার বাসু, আমি আপনাকে জানি, আপনি গরিবের জন্য করেন, বিনা পয়সায় রুগী দেখেন, খুব ভালো। কিন্তু এ শহরে যেসব ডাক্তার আসে তাদের মধ্যে কটা মানুষ বলুন তো? বেশিরভাগই তো টাকা লুটতে আসে। এ শহরে 2 বছর প্র্যাকটিস করলেই লাল হয়ে যায়। এই যে ডাক্তার কর, ডাক্তার পাল, এরা তো সব আসলে কসাই। কর তো 2 বার পাবলিকের হাতে ঠ্যাঙানিও খেয়েছে, তাতেও শিক্ষা হয়নি। প্লিজ ডাক্তারদের হয়ে অন্তত ওকালতি করবেন না। ব্রহ্মকুমার এই বিতর্কটি পছন্দ করছিলেন না। হঠাৎ ছেলের কাঁধে একটা থাবড়া মেরে বললেন, আচ্ছা হয়েছে হয়েছে, চুপ করো। যে যত মুখ্যু তার তত লম্বা লম্বা স্পিচ। উনি এই একটা বড় অপারেশন করে বৌমাকে বাঁচালেন, আর তুমি আবার ওকে লেকচার দিচ্ছ। যাও তো এখান থেকে, যাও। পিন্টু একটু থতমত খেয়ে গেল। বাপকে সমীহ করে, তাই আর কথা বাড়ালো না। গুটি গুটি যাচ্ছি বলে কেটে পড়ল। ক্লান্ত চোখে ডাক্তার বাসু চেয়েছিলেন ব্রহ্মকুমারের দিকে। ব্রহ্মকুমার অমায়িক হেসে বললেন, ওর কথায় কিছু মনে করবেন না। পলিটিক্স করে করে মাথাটা একেবারেই গেছে, অতি অপদার্থ। মানি লোককে মান দিতে শেখেনি। বাসু একটু হাসলেন। পিন্টুবাবুকে আমি জানি। আর দোষ আমাদেরই হয়েছে ডাক্তারবাবু, সময় মতো চিকিৎসা করানোর দরকার ছিল। আপনি বাঁচিয়ে দিয়েছেন, এটা আমাদের ভাগ্যই বলতে হবে। ডাক্তার বাসু ঘড়ি দেখে বললেন, আমি একটু হাসপাতালে যাব। তটস্থ ব্রহ্মকুমার বললেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা। বাসুর প্র্যাকটিস খুবই ভালো। দিনে 2-3টে অপারেশন থাকে বিভিন্ন নার্সিং হোমে। নিজস্ব চেম্বারে রোগীর অভাব নেই। এই শহরে বাসু হলেন সার্জেনদের রাজা। কিন্তু তার সম্পর্কে একটা প্রচার আছে যে তিনি নির্লোভ, টাকা পয়সার খাই নেই। উপরন্তু বাসু ব্যাচেলার। সেই জন্য যারা টাকা দিতে পারে তারাও কাঁচুমাচু মুখ করে গরিব সাজে। সুতরাং বাসুর তেমন টাকা হয় না। ফলে তার সমকক্ষ ডাক্তাররা গাড়ি বাড়ি করে ফেললেও তার কিছুই হয়নি। এমনকি একটা স্কুটার কিনতেও তাকে অনেক ভাবতে হয়েছে। এক মারোয়ারি খদ্দের স্কুটারটা মাগনা দিতে চেয়েছিল, উপহার। বাসু নেননি। পরে অনেক ঝোলাঝুলি করে সেই মারোয়ারি স্কুটারটা নামমাত্র দামে গছিয়ে ছাড়ল। বাসুর মতন অন্যমনস্ক লোকের যে স্কুটার জাতীয় বিপজ্জনক যান চালানো উচিত নয় তা তিনি নিজেও জানেন। কিন্তু এই শহরে এক জায়গা থেকে আরেক জায়গা দিনের মধ্যে 25 বার তো টানা মারা সোজা কথা নয়। প্রথম প্রথম হাঁটতেন, পরে রিক্সার বন্দোবস্ত করেন। কিন্তু মন্থর রিক্সা তার পেশার পক্ষে উপযুক্ত বাহন নয়। স্কুটার সেদিক দিয়ে খুবই উপযোগী। কিন্তু বাসু সারাক্ষণ নানান চিন্তায় এমনই আচ্ছন্ন থাকেন যে স্কুটার চালাতে তার নিজেরও একটু ভয় ভয় করে। কিন্তু উপায় বা কি? যতক্ষণ স্কুটারটা চলে এবং তার উপর বাসু সওয়ার থাকেন ততক্ষণ তার একটা টেনশন হয়। দাঁতে দাঁত চেপে শক্ত হয়ে সমস্ত শরীর ও মন সজাগ ও পথ অভিমুখী রেখে তিনি ছোটখাটো দূরত্ব পার হন এবং যাত্রা শেষে হাঁপ ছেড়ে বাঁচেন। সেই কারণেই স্কুটারটার সঙ্গে আজও তার সঠিক বনিবনা হয়নি। হাসপাতালের চত্বরে স্কুটার থামতেই আবার নতুন টেনশন। এক দঙ্গল রিক্সাওয়ালা এসে ঘিরে ফেলল। ডাক্তারবাবু মাহিন্দারকে মেরে লাট করে দিয়েছে,
না বাঁচালে বহুত ঝঞ্ঝাট হয়ে যাবে বাবু। আমরা বদলা নেব। বিটু বাবুর খুব তেল হয়েছে, লাভ স্টোর জ্বালিয়ে দেব। বাসু খুব ক্লান্ত বোধ করেন। কিছু একটা হয়েছে, রোজই হয়। স্কুটারটা স্ট্যান্ডে দাঁড় করিয়ে সমবেত ক্রুদ্ধ রিক্সাওয়ালাদের দিকে চেয়ে ঠান্ডা গলাতে শুধু বললেন, আমি দেখছি, তোমরা শান্ত হয়ে বসো। ওয়ার্ডে যেতেই মিত্রা নার্স বলল, এমার্জেন্সিতে একটা কেস আছে স্যার, মনে হয় সার্জিক্যাল কেস। রিক্সাওয়ালা কি? হ্যাঁ, ওই যে বাইরে সব জড়ো হয়েছে, এতক্ষণ তো চেঁচামেচি করছিল। তা কিরকম দেখলেন? হেমারেজ হচ্ছে, কোমা। দেখছি। আর কোনো কেস? একটা স্নেক বাইট আছে আর একটা বোন ফ্র্যাকচার। সার্জিক্যাল ওয়ার্ডে বার্ন কেসটারও সেকেন্ডারি ইনফেকশন দেখা দিয়েছে স্যার। কোয়াইট এক্সপেক্টেড। বাসু এমার্জেন্সিতে এসে দেখলেন লোকটাকে মেঝেতে কম্বলের ওপর ফেলে রাখা হয়েছে, জ্ঞান নেই। গোঙানোর মতন একটা শব্দ হচ্ছে, কষে রক্ত। বাসু হাঁটু গেড়ে বসে নাড়ি দেখলেন, তারপর বুকে স্টেথো বসিয়ে এবং নানান রকম নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে দেখার পর উঠে দাঁড়ালেন। ঝটকা মার সহ্য করতে পারেনি লোকটা। অপুষ্টি, রক্তাল্পতা, অনির্ণীত নানান রকম রোগ, দুশ্চিন্তা শরীরটাকে অনেক আগে থেকেই খেয়ে রেখেছে। এসব লোক বেঁচে থাকে মাত্র 25%। অস্বস্তিতে শতকরা 75% মরা। বাসু প্রতিদিন 100-100-75 মরা মানুষকে দেখতে পান। রিক্সা টানছে, মোট বইছে, ভিক্ষে করছে, বেকার বসে আছে। শরীরে স্বাস্থ্য নেই, চোখে দীপ্তি নেই, মস্তিষ্ক ক্রিয়াশীল নয়। এই লোকটাকে বাঁচানোর চেষ্টা বাসু কেন করবেন? বাঁচাতে হলে তো অনেক মেহনত যাবে। প্রথম কথা, এর রক্ত দরকার, প্রচুর রক্ত। ব্রেন ড্যামেজ যদি কিছু হয়ে থাকে তবে 24 ঘন্টা রাখতে হবে অবজারভেশনে। ইন্টেন্সিভ কেয়ার বলে এখানে কিছুই নেই, কিংবা যা আছে তাকে ইন্টেন্সিভ কেয়ারের ক্যারিকেচার বলা যায়। সামান্য একজন রিক্সাওয়ালার জন্য এতটা কেনই বা করতে যাবেন বাসু? আরো কোটি কোটি ভারতবাসীর মতন এরও মৃত্যু ঘটে যাক অর্থহীনভাবে। এ মরলে কার কতটা ক্ষতি? হঠাৎ বাসুর মনে পড়ল, রিক্সাওয়ালারা বিটুর কথা বলছিল। বিটু একে মেরেছে। একটু আগে বিটুর বউকে প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছেন বাসু, আর বিটুর হাতেই মার খেয়ে এ বেচারা ধুঁকতে ধুঁকতে মরছে। না, তাহলে লোকটাকে এইভাবে মরতে দেওয়া যায় না। বড় লোকেরা টাকা আর প্রভাবের জোরে বাঁচে, গরিবেরা মরে এই দুয়ের অভাবে। বাসু তাদের মরা ঠেকাতে পারল না, কিন্তু বিটুর হাতে মার খাওয়া লোকটাকে না বাঁচালে একটা অপরাধ কিন্তু থেকেই যাবে। বাসু নার্সকে ডেকে একটা বেডের ব্যবস্থা করতে বললেন। নামের সঙ্গে মন্টুদের পদবি এমন জুড়ে গেছে যে আর ছাড়াতে পারে না গৌর কন্ট্রাক্টর। চেষ্টাও করে না। পৈতৃক পদবি বিশ্বাস। পার্সিদের পদবি ছিল না, পেশা অনুযায়ী যেমন তেমন পদবি নিয়েছিল তারা। তাই কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার, সোডা ওয়াটার বটল ওপেনারওয়ালা ইত্যাদি নানা বিচিত্র পদবিতে তারা ভূষিত। গৌড়েরও না তাই হয়ে যায়। কন্ট্রাক্টরি করলেও গৌড় একসময় মধ্যপ্রদেশের এমএলএ ছিল। রাজ্যসভায় যাওয়ার কথা হয়েছিল একবার। গৌড় দুবার অল ইন্ডিয়া মোটর র্যালি জিতেছিল। গৌড় তারও আগে পাহাড়ে উঠত। বেশ দুরূহ কয়েকটা শৃঙ্গ সে জয় করেছে। অ্যাডভেঞ্চার প্রিয়, প্লে বয়, বুদ্ধিমান ও প্রায় অবিশ্বাস্য সাহসের অধিকারী গৌড় অবশেষে ঠিকাদারিতে থামবে এটা কেউই আশা করেনি। শিলিগুড়িতে উদ্বাস্তু হয়ে এসেছিল অনেকগুলো ভাই বোন। অভাবের সংসার থেকে গৌড় একদিন উধাও হলো। তার সম্পর্কে অনেক কিংবদন্তি আছে। মধ্যপ্রদেশে সে সোনার খনি বা গুপ্তধন পেয়েছে, বোম্বাইতে একটা ঘোর দৌড়ে কয়েক লাখ টাকা পিটেছে, উদ্বাস্তু রিলিফের টাকা মেরেছে, ইত্যাদি ইত্যাদি। বলাই বাহুল্য, গৌড় এসব কিছুই করেনি। মধ্যপ্রদেশ জায়গাটা সে বেছে নিয়েছিল নিজের চারণভূমি হিসেবে। এই রাজ্যে লোক কম, প্রচুর অনাবাদী জমি ও গহীন জঙ্গল আজও আছে। এ রাজ্যের অধিবাসীরা অধিকাংশই বহিরাগত। গৌড় এ রাজ্যে এসে কয়েকজন প্রবাসী ও প্রভাবশালী বাঙালির আনুকূল্য পেয়ে যায়। প্রতিভাবানদের খুব সামান্য সাহায্য হলেই চলে, গৌড়েরও তাই চলল। মোট 10-12 বছর সে মধ্যপ্রদেশে ছিল। তারই মধ্যে ওই এমএলএ হওয়া অবধি ছিল। এর থেকে তার এলেমটা অনুমান করা যায়। শিলিগুড়িতে সুমনাদের বাস ছিল গৌড়দের বাড়ির কাছেই। এই দুজনের বিয়ে ঠিক হয়েছিল ছোটবেলা থেকেই। সুমনাও জানতেন, গৌড়ও জানত। কিন্তু বাউন্ডুলে গৌড় ফিরলই না সময় মতো। সুমনার বিয়ে হয়ে গেল ব্রহ্মকুমারের সঙ্গে। গৌড় যখন ফিরল তখন সুমনার কোল ভরে দুটি বাচ্চা এসে গেছে।
ফিরেই গৌর ঝাঁপিয়ে পড়ল শিলিগুড়ির ভান্ডার লুটতে। মাত্র 2-3 বছরে নিজস্ব বুদ্ধি ও ভুজো বলে গৌর এমন উঁচু থাকের ঠিকাদার হয়ে বসল যে মারোয়ারি বেনেরা পর্যন্ত অবাক। আজ গৌরের 4-5খানা গাড়ি, 100খানেক লরি, 4খানা পেল্লায় বাড়ি, দার্জিলিং, শিলিগুড়ি এবং দীঘায় হোটেল, হিলকার্ট রোডে মস্ত মোটর পার্টসের দোকান, নিউ মার্কেটে টিভি এবং ইলেকট্রনিক্সের শোরুম, আরও নাকি করবে কি সব। বিয়ে করেনি, টাকা রোজগারই একমাত্র নেশা। এমনিতে গৌর অতিশয় সজ্জন মানুষ। সুমনার বিয়ের 3 বছর বাদে গৌর একদিন দেখা করতে এলো। সুমনা লজ্জায় সামনে যাননি প্রথমে। ব্রহ্মকুমার বড্ড বেশি ব্যাকুল হয়ে ডাকাডাকি করায় গেলেন। এই মানুষটা তার স্বামী হতে পারত, একথা ভাবাও যে এখন পাপ। গৌর বেশ অবাক হয়ে কিছুক্ষণ সুমনার দিকে চেয়েছিল, তারপর বলল, বেশ হয়েছ তো, একদম অন্য রকম। সুমনার লজ্জা পেয়ে পালাচ্ছিলেন। গৌর বলল, লজ্জা পেও না, এখন লজ্জা পাওয়ার মানে হয় না। সুমনার অনেক কথা বলার ছিল, খুব বকতে ইচ্ছে করছিল লোকটাকে। একটা জীবন এই যে অন্যের বউ হয়ে কাটাতে হচ্ছে, এটা তো একটা অপমানই। পরে বিরলে গৌর একদিন সুমনার কাছে এসেছিল। মিতু সুমনার ডাকনাম। সেই নাম ধরে ডেকে বলল, দোষ আমারই, কিন্তু আর কটা দিন ধৈর্য ধরলেও পারতে। কি হতো তাতে? তুমি মধ্যপ্রদেশের অত কাজ ছেড়ে আমাকে বিয়ে করতে আসতে? আসতাম, বিয়ের জন্যই তৈরি হচ্ছিলাম। হঠাৎ বাড়ির চিঠি গেল তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। তা তখন কি করলে? কি আর করব, জীবনের অর্থটাই তো হারিয়ে গেল। আর বিয়ে করারও কোনো মানেও হয় না, কাউকে তো আর বউ বলে নেওয়া যাবে না। সুমনা খুব কাঁদলেন এই কথায়। গৌর চলে যাওয়ার আগে বলল, শিলিগুড়িতে ফিরে এলাম তো তোমার জন্যেই। তোমাকে পেলাম না ঠিকই, তবে কাছাকাছি থাকারও তো সুখ আছে। থাকো, কোথাও আবার চলে যেও না পাগলা সাহেব। যাব না। সত্যি বিয়ে করবে না? না, বলেছি না, বিয়ে করা অর্থহীন হবে। ওরও তো একটা রচনা আছে। গৌর যে বিয়ে করলো না, এটা সুমনার এক মস্ত জয়, বলতে গেলে তার একমাত্র জয়। গৌর যে খুব আসে বা তাদের মধ্যে যে গোপনে অনেক কথা হয় তা কিন্তু মোটেই নয়। গৌর ব্যস্ত মানুষ, হিল্লি দিল্লি করতে হয়। তবে আড়াল থেকে এই পরিবারটিকে গৌর ঠিকানা দিয়েছে অনেক। ব্রহ্মকুমারের যখন পসা ছিল না, তখন গৌরী তাকে প্রতিষ্ঠা পেতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। গৌরী করে দিয়েছে ব্রহ্মকুমারের বাড়িখানা। গৌর আরো কত কি যে করেছে তার হিসেব নেই। সুমনা যে কোনো প্রয়োজনেই আজও নিঃসংকোচে গৌরের কাছে হাত পাতেন। একটা অধিকার বোধ কাজ করে। মাঝে মাঝে তিনি জিভ কেটে ভাবেন, আমার কি দুটো স্বামী? গৌর অবশ্য সেরকম ভাবে না, তার মনটা অন্যরকম। প্রেমার্থ সে কোনোদিনই নয়। আসলে সুমনার প্রতি তার একটা নিরঙ্কুশ অধিকার বোধ ছিল। শরৎচন্দ্রের নভেলে এরকম অনেক দেখা যায়। সেই বাল্য প্রণয়ের ব্যাপারটা সুগন্ধের শূন্য শিশিতে কেমন করে যেন একটু লেগে থাকে। বিটুর বাচ্চা হয়েছে এই খবরটা গৌর পেল তার মোটর পার্টস দোকানে বসে। নার্সিং হোম থেকে ফোন করেছিল পিন্টু। গোড়াকা, তোমাকে একটা খবর দিচ্ছি। গৌর খুবই ব্যস্ত ছিল। সামনে এক মিলিটারি অফিসার বসা, বিজনেস টক হচ্ছে। একটু সতর্ক গলায় বলল, খারাপ কিছু নয় তো? হ্যাঁ, আরে না, মেজ বৌদির একটা বাচ্চা হয়েছে। ও, সোমা কেমন আছে? ভালো। ওর নাকি সে কি একটা হার্টের গন্ডগোল ছিল? হ্যাঁ, ডাক্তার বাসু সেফলি ব্যাপারটা ট্যাকল করেছেন। কোনো কমপ্লিকেশন নেই তো? না না। এই পিন্টুকে পুষ্যি নিতে চেয়েছিল গৌর, সুমনা দেননি। তিনি মিষ্টি হেসে বলেছিলেন, পুষ্যি আবার ঘটে করে নেবে কেন? 5 জনে 5 কথা বলবে তো তাহলে? তোমার সঙ্গে যে আমার বিয়ে হওয়ার কথা ছিল সেটা কিছু লোক তো জানে। তার চেয়ে নিজের ছেলে বলে ধরে নাও, ওর যাতে ভালো হয় দেখো, সেইটাই ভালো। গৌর যুক্তিটা বুঝেছিল। পুষ্যি নেওয়াটা কাজের কথা নয়। পিন্টুকে সেই থেকে গৌর আলাদা রকমের প্রশ্রয় দেয়। শখের জিনিস কিনে দেওয়া, বেড়াতে নিয়ে যাওয়া, সাইকেল বা স্কুটারে গাড়িতে চাপানো, এসব পিন্টুর ছেলেবেলায় গৌর অনেক করেছে। রোজ একবার ছেলেটাকে না দেখে থাকতেও পারত না। পিন্টু একটু বড় হওয়ার পর তার স্কুল কলেজের মাইনে, বই খাতা, জামা কাপড় এবং হাত খরচ সবই ছিল গৌরের দায়িত্ব। রাজনীতিতে পিন্টুর তালিমও গৌরের কাছে। গৌরের সঙ্গে পিন্টুর সম্পর্ক পরস্পরের অজান্তেই বাপ বেটায় দাঁড়িয়ে গেছে। আজও গৌরকেই যা একটু পোঁছে পিন্টু।
গৌর পিন্টুর মুখখানা একটু ভাবল, বুকটা মায়ায় ভরে গেল। গলাটা ঝেড়ে নিয়ে বলল, ভালো খবর, তা বিকেলের দিকে একবার নার্সিংহোমে যেতে পারি। শোনো গোরাকা, একটা বিপদ হয়েছে। কি বিপদ? বিটু আজ একটা রিক্সাওয়ালাকে খুব মেরেছে। লোকটা এখন হাসপাতালে। বাঁচতে পারে আবার নাও পারে। মনে হচ্ছে লোকটা মরে গেলে একটা জোর হাঙ্গামা হবে। গৌর একটু বিরক্ত হয়ে বলে, তোরা কি হাত ফাত না চালিয়ে থাকতে পারিস না নাকি? ভদ্রতা, সৌজন্য, মায়া দেওয়া এসবের পাট একেবারে তুলেই যে দিলি। আরে আহা, আমাকে বকছো কেন? মহা মুশকিল। আমি কি আর এখন এসব করি নাকি? নিজে হাতে না করলেও তো তোর দল করে। যাকে কি হয়েছে পরিষ্কার করে বল। পুলিশ পর্যন্ত গড়িয়েছে নাকি? দেখো, এ কেস তো পুলিশের খাতায় উঠবেই, তবে এখনো এনকোয়ারি হয়নি, কিন্তু হলে মুশকিল। হ্যাঁ, তা আমাকে কি করতে হবে? আচ্ছা, আমি তার কি বলবো? যা ভালো বুঝবে করবে। আমি এসব ভালো বুঝি না। এবার তুই বরং একবার থানায় যা, দেখ ডায়েরি হয়েছে কিনা। এখনই যা। হ্যাঁ, তা যদি হয় ডায়েরি, মানে তা কি করবো তাহলে? আমাকে ফোন করিস। রিক্সা ইউনিয়ন থেকে এসেছিল নাকি? না, তবে রিক্সাওয়ালা তো মেলাই জ্বর হয়েছে হাসপাতালে শুনলাম। তা তো হবেই। যাকে এখন যা বলছি করগে যা। আরেকটা কথা, এই শোনো, এই শচী চক্রবর্তী নামে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির একজন লেকচারার আছে, চেনো? না, তো কি চিনবার মতো নাকি? না, সে একটু জল ঘোলা করতে পারে, তেজি মেয়ে আর কি। গৌর একটু শঙ্কিত গলায় বলে, কেন? তুই কি আবার তার সঙ্গে তর্কাতর্কি কিছু করেছিস নাকি? আরে না, মেয়েদের সঙ্গে আমি কখনো ঝগড়া টগড়া করি না। সেকেন্ড গ্রেড সিটিজেনদের সঙ্গে কেউ তর্ক করে জাত খোয়ায় নাকি? গৌর একটু হাসলো, তারপর বলল, তা মেয়েটা দেখতে কেমন? খুব চোখা। বয়স? এই বেশি নয়, ছুকরি। তা সে কি ওই রিক্সায় ছিল নাকি? হ্যাঁ, সেটাই তো শুনলাম। বিটু হঠাৎ রুস্তম সাজতে গেল কেন? এই ভেবে গৌর প্রশ্ন করল, তাই তোদের বিটু হঠাৎ এই রুস্তম সাজতে গেল কেন? হ্যাঁ, তোদের ভাইদের রক্ত আর ধাপটা এত গরম কেন বলতো? গরিব একটা রিক্সাওয়ালার ওপর এইসব করার কোনো মানে হয়? আরে সেইটাই তো কথা গোরাকা, মানুষ যে কেন এত রিয়াক্ট করে তা তো বুঝি না। আর বিটুকে তো জানো, টোটালি ফ্রাস্ট্রেটেড একেবারে। ও যে কখন কি করবে তার কোনো ঠিক নেই। এমনিতে তো ঠান্ডা, শান্ত, ভদ্র। গৌর গম্ভীর গলায় বলল, জানি। তা বিটুকে একবার আমার সঙ্গে দেখা করতে বলিস, আর লাভ স্টোর একবেলার জন্য বন্ধ করে দিতে বল, আজ যেন আর না খোলে। কেন বলো তো? পাবলিকের হাতে নাগালে থাকার দরকার কি? এ কথায় পিন্টু আত্মবিশ্বাসের সঙ্গে হেসে বলল, আরে গোরাকা, তুই কি মারধরের ভয় পাচ্ছ নাকি? আরে ওসব হবে না। আর হলেও থোড়াই পরোয়া করি। পাবলিক এখনো আমাদের সমঝে চলে, বুঝলে? আর বিটুও মারদাঙ্গা কিছু কম করেনি। করেছে বলেই তো ভয়, অনেকেরই রাগ পোষা আছে। শচী শিলিগুড়িতে নতুন, শহরটা সে ভালো করে চেনেও না। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ক্যাম্পাস শহর থেকে অনেক দূরে, সেই রামমোহন রায়পুরে। সেখানেই তার কোয়ার্টার। মাঝে মধ্যে বাস ধরে চলে আসে কেনাকাটা করতে। শহর মাত্রই ভালো লাগে শচীর। লোকজন, দোকান পসার, জমজমে ভাব। রামমোহনপুরে বড্ড একটেরে একঘেয়ে লাগে। পড়াশুনো ছাড়া দ্বিতীয় কোনো অবসর বিনোদন নেই। মাত্রই মাস চারেক হলো সে এসেছে। এখনো তেমন চেনা জানাও হয়নি সকলের সঙ্গে। একা থাকতে তার কোনো অসুবিধা হয় কিনা তা জিজ্ঞেস করেছিলেন এক বয়স্ক কলিগ। শচী বলেছিল, হয়, একঘেয়ে লাগে। উনি বলেছিলেন যে না, সে কথা বলছি না, একঘেয়ে তো লাগবেই। আমি বলছিলাম আপনি যুবতী মেয়ে, একা বিপদের আশঙ্কা করেন কিনা। শচী একটু হেসেছিল। এরা তো আর অতীতটা জানে না। শচী চক্রবর্তী ভয় পাবে কি? শচী তো কত মানুষের ভয়ের কারণ ছিল একদা। যখন সে সক্রিয় রাজনীতি করত এবং ছিল মোটামুটি সাহসী, মুখর এবং প্রবল অনুভূতিশীল। থানা ঘেরাও করা বা পুলিশের উদ্যত বন্দুকের সামনে এগিয়ে যাওয়াটা কোনো ব্যাপারই ছিল না তার কাছে। দুবার সে গ্রেফতারও হয়েছিল। তার মধ্যে একবার তাকে 1.5 মাসের মতো জেলও খাটতে হয়েছে। এসব খুব বেশি দিনের কথাও নয়। তবে বছরখানেক হলো শচী অনেকটা জুড়িয়ে গেছে।
ঘোর বামপন্থী শচী ভূত ভগবান ভাগ্য মানে না, প্রচন্ড আত্মনির্ভরশীল এবং আত্মবিশ্বাসী। লতানে স্বভাব তার একেবারেই নেই। বাঙালি ছেলেদের সম্পর্কে সে এতটাই উন্নাসিক যে আজ অব্দি কোনো বাঙালি ছেলের প্রেমে পড়ার কথা সে ভাবতেও পারেনি। বিয়ে ব্যাপারটাকেই এখনো অব্দি সে প্রচন্ড ঘেন্না পায়। শচী রাজনীতিতে যেমন উগ্রপন্থী ছিল, ব্যক্তিগত রুচি এবং মেজাজেও তেমনি উগ্রপন্থী। তার সঙ্গে যেই একটুখানি মিশেছে সেই বুঝেছে যে এটি একটি ঠান্ডা বোমা, সাবধানে না চললে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। আজ রিক্সা সাইকেল সংঘর্ষের পর যে কুৎসিত ব্যাপারটা ঘটে গেল তা শচীর জীবনে একেবারেই নতুন ঘটনা। এরকম পরিস্থিতি আগে কখনো হয়নি। সে হকচকিয়ে গিয়েছিল বলে বিটু আজ বেঁচে গেছে, কিন্তু দরিদ্র রোগা বুড়ো রিক্সাওয়ালার ওপর ওই মারের দৃশ্যটা শচীর মনের মধ্যে গেঁথে গেছে। মারকাট্টা ছেলেটার নাম জেনে নিয়েছে শচী। যে ছেলেটা রিক্সাওয়ালাকে তুলে হাসপাতালে নিয়ে গেছে তার নামও শচী ছাড়বে না। আর একটা রিক্সা ধরে সে সোজা থানায় চলে এলো। সর্বত্রই শচী নিজেকে জাহির করতে পারে। তার চোখ, ধারালো মুখ, মুখে কাঠিন্যের রেখা, দৃপ্ত ভঙ্গি, এসবের মধ্যেই তার অন্তর্নিহিত সেই উগ্রতা প্রকাশ পায় যাকে কেউ সহজে উপেক্ষা করতে পারে না। ভিড়ের মধ্যেও তাকে আলাদা করে চিনে নেয় লোকে। মাতাল বদমাস, পাড়ার মস্তান বা রগবাজরা সহজে তাকে ঘাঁটায় না। তাকে কখনো তার সহপাঠীরা বিরক্ত করেনি। থানায় সে ঢোকা মাত্রই খাতির পেল। একজন সুদর্শন সেকেন্ড অফিসার তাকে বসালো, পরিচয় জানলো এবং কেসটা লিখে নিল। শচী জিজ্ঞেস করে, আচ্ছা, আপনারা বিটুকে কখন অ্যারেস্ট করবেন? এনকোয়ারির পর। এনকোয়ারিটা কখন হবে? সেকেন্ড অফিসার ঘড়ি দেখে নিয়ে বলে, 15 মিনিটের মধ্যেই যাচ্ছি। জিপটা তো একটু বেরিয়েছে, ওটা ফিরলেই যাচ্ছি। আমি শুনেছি বিটুবাবুর বাবা বেশ প্রভাবশালী উকিল এবং পরিবারটাও বোধহয় টাকা পয়সাওয়ালা, কিন্তু আমার অনুরোধ এগুলো যেন আপনাদের ইনফ্লুয়েন্স না করে। সেকেন্ড অফিসার একটু হাসলো, বলল, ম্যাডাম, আমরা সরকারি চাকরি করি, আমাদের ওপর 1000 রকমের প্রেশার থাকে, এসব তো আপনি নিশ্চয়ই জানেন। তবু বলছি, আমরা যথাসাধ্যই করব। বিটু আর পিন্টুকে আমি চিনি, পিন্টু তো প্রায়ই থানায় আসে। শচী একটু চিন্তিতভাবে বলল, আচ্ছা, এখানে একটা ডেইলি পেপার আছে না? হ্যাঁ আছে। খবরটা আমি তাদেরও জানাতে চাই। ঠিক আছে, তবে আপনি না জানালেও তারা জেনে যাবে। থানা থেকে ওরা রোজই খবর নেয়। শচী উঠল। রিক্সা অপেক্ষা করছিল তার জন্যে। রিক্সাওয়ালা একটি ছোকরা। সে জানে যে শচী তাদেরই একজন সহকর্মীর জন্য লড়তে নামছে। শচী সিটে উঠে বসতেই ছোকরাটি বলল, কিছুই হবে না দিদি, বিটু বাবুদের পয়সা আছে, ও ঠিক ছাড়া পেয়ে যাবে। শচী বলল, জানি, তবু ছাড়বো না, তোমরাও ছেড়ো না। আমাদের মধ্যে এক কাট্টা ভাবটা নেই তো? তোমাদের তো ইউনিয়ন আছে। হ্যাঁ আছে, কিন্তু বিটু বাবুদের কিছু করতে পারবে না। ইউনিয়নের লিডাররা তো পিন্টু বাবুর বন্ধু। শচী কিছু বলল না, তবে ভাবল, এক জায়গায় একটা পুরনো পরিবার বহুদিন বসবাস করার ফলে শেকড় বাকড় গেড়ে ফেলেছে। প্রভাব প্রতিপত্তি টাকার জোরও কিছু কম নয়। হয়তো কিছুই করা যাবে না এদের, তবু চেষ্টা তো করতেই হবে। হাসপাতালের সামনে বেশ একটু ভিড়, জনা 30 রিক্সাওয়ালা জড়ো হয়েছে। চেঁচামেচি নেই, তবে চাপা উত্তেজনা রয়েছে। শচী নামতেই একজন এগিয়ে এলো। একটু মস্তানের মতন চেহারা, গায়ে লাল স্যান্ডো গেঞ্জি, গলায় কারে বাঁধা একটা চৌকো তাবিজ, পরনে ময়লা লুঙ্গি, বছর 30 বয়স। দিদি, আপনি কিন্তু সাক্ষী দেবেন। শচী অবাক হয়ে বলল, হ্যাঁ, কেন দেব না? না অনেকেই শেষ অবধি ভয় খেয়ে যায় তো। আমি কাউকে ভয় পাই না। লোকটা কেমন আছে? ও ডাক্তার বাসু, দেখছেন, বহুত ভালো ডাক্তার, তাই কেউ কিছু বলছে না। ডাক্তারবাবুর সঙ্গে একটু দেখা করা যায় না? লোকটা হাত তুলে দেখালো, ওইদিকে আউটডোরের ঘর আছে, ওখানেই চলে আসবেন। আপনি গিয়ে বসুন। হাসপাতালের অবস্থা এই প্রথম দেখল শচী, যথেষ্ট খারাপ। তবে তৃতীয় বিশ্বে তো এরকমই হওয়ার কথা। ডাক্তারের ঘরখানা একেবারেই বেআব্রু এবং শ্রীহীন। এখানে কোনো চিকিৎসা বা রোগী পরীক্ষা হয় বলে মনেই হয় না। শচী একটা শক্ত কেঠো চেয়ারে বসে আঁচল দিয়ে মুখের সামান্য ঘাম মুছল। একটা লড়াইয়ের গন্ধ আছে বলে সে যথেষ্ট চনমনে বোধ করছে। টনটন করছে 20 দাঁত। সে ছোবল তুলেছে। ছোবলটা লক্ষ্যবস্তুতে সে বিঁধিয়ে দেবেই। শান্তভাবে অপেক্ষা করতে লাগলো শচী। হাত ব্যাগ থেকে একখানা বই বের করে পড়তে লাগলো। সদ্য কিনেছে, টেররিজমের ওপর বই।
টেররিজমের মধ্যে যে পেশাদার ভাড়াটে মনোভাব ঢুকেছে তারই প্রতিপাদ্য বিষয়। অশান্ত পৃথিবীর সর্বত্রই চলছে সন্ত্রাস, হত্যা, গন্ডগোল এবং তার পেছনে মদত দিচ্ছে অন্ধ ব্যবসায়ী, ড্রাগ পাচারকারী, অসাধু, ক্ষমতালোভী। শচী সবই মোটামুটি জানে। পড়তে পড়তে ডুবে গিয়েছিল। ডাক্তার বাসু চেয়ারে শব্দ তুলে বসতে শচীর চটকা ভাঙল। বাসুকে এক নজর জরিপ করে নিল শচী। বিষণ্ণ চেহারা, তবে সুপুরুষ। আপনি ডাক্তার বসু? বাসু প্রথমে কোনো জবাব দিল না। নীরবে একটু চেয়ে রইল শচীর দিকে। তারপর বলল, বসু আমার পদবী নয়, আমার নাম বাসুদেব ব্যানার্জি। লোকে যে কেন বাসু বলে তা আমিও ভেবে পাই না। শচী একটু লজ্জা পেয়ে বলে, ও মাফ করবেন। আরে না, লোকে যা বলে তা বলতে দোষ কি? তবে আপনি ডাক্তার বসু বলায় ভুলটা ভেঙে দিলাম। এবার বলুন, কি জানতে চান? আমি ওই লোকটার খবর নিতে এসেছি, ওই রিক্সাওয়ালা। মার্জিনাল কেস, তবে কি? ইনজুরি তো ফ্যাটাল নয়, সমস্যা হলো ভাইটালিটি নিয়ে। শরীরে জীবনী শক্তি বলে কিছুই নেই। এটাকে নিশ্চয়ই পুলিশ কেস হিসেবে নিয়েছেন। দু হাতে তেলুর ডোলে একটা অসহায় ভঙ্গি করে বাসু বলল, আমি তার কি জানি, পুলিশকে খবর দেওয়ার দায়িত্ব তো আমার নয়, হাসপাতালের। আমি ওর রিকশায় ছিলাম, আমার চোখের সামনেই ঘটনাটা ঘটেছে। বাসু আবার তার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর মৃদুস্বরে বলল, আপনি কি অ্যাকশন চান? হ্যাঁ, অ্যাকশন চাই। বিটু না কি যেন লোকটার নাম, তাকে আমি জেলে পাঠাতে চাই। মেডিকেল রিপোর্টটা আপনি কিরকম দেবেন তার উপরই সবকিছু নির্ভর করবে। বাসু এবার হাসল, মৃদু স্বরে বলল, রিপোর্ট হবে, তার আগে আমার যা কাজ তা তো আমায় করতে হবে। বিটুর জেল হওয়ার চেয়েও বেশি ইম্পর্টেন্ট লোকটাকে বাঁচানো। আপনার ব্লাড গ্রুপ কি তা জানা আছে? ও গ্রুপ। বাহ, খুব ভালো। আপনার রিক্সাওয়ালার কিছু রক্ত দরকার, তা আপাতত আপনি ওর জন্য কিছুটা রক্ত দিতে পারবেন? শচী একটু বিবর্ণ হলো। সে যথেষ্ট সাহসী এবং ডাকাবুকো বটে, কিন্তু ছুঁচকে সে ভয় পায়। রক্তের রং দেখলে তার গা শিরশির করে। একটু থেমে ভেবে নিল শচী, তারপর বলল, ঠিক আছে। বাসু ক্লান্তিতে একটু পেছন দিকে হেলে বসল। চোখ বুজে নিষ্পন্দ হয়ে রইল কিছুক্ষণ। তারপর স্তিমিত গলায় বলল, আপনি বোধহয় একটু নার্ভাস টাইপ। না, আমি রক্ত দিতে পারবো। হিরোইক্সদের দরকার নেই, ও গ্রুপ খুব কমন গ্রুপ। আপনি না দিলেও ওর বন্ধুরাই দিয়ে দেবে, ও হয়ে যাবে। শচী হাঁফ ছেড়ে বাঁচল। বলল, হ্যাঁ, কিন্তু প্রয়োজন হলে আমিও দিতে পারি। বাসু তার দিকে চেয়ে বিমর্ষ মিয়নো গলায় বলল, হাসপাতালের অবস্থা কিরকম তা তো নিশ্চয়ই জানেন। হ্যাঁ, দেখছি তো, খুব খারাপ। হ্যাঁ, ভীষণই খারাপ। চিকিৎসা খারাপ, ওষুধ খারাপ, পরিবেশ খারাপ। তার চেয়েও খারাপ হলো এখানকার খাবার। খুব গরিবেরও খেতে কষ্ট হয়। হ্যাঁ, তাও জানি। আপনার রিক্সাওয়ালাটির যখন জ্ঞান ফিরবে এবং নর্মাল ডায়েট নিতে পারবে, তখন তার কিছু পুষ্টিকর খাবার দরকার হবে। তা পারবেন কিছু কিনে দিতে? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। কি লাগবে বলুন? এখন নয়, এখন ওকে ড্রিপ দেওয়া হয়েছে। যদি লোকটা বিপদ কাটিয়ে উঠতে পারে তাহলে 2-3 দিন পর আপনি আমার কাছ থেকে একটা লিস্ট নিয়ে যাবেন। ভয়াবহ কিছু নয়, দামি কিছুই লাগবে না। ওই কিছু ফল, কয়েকটা ওষুধ, একটু প্রোটিন আর দুধ। নিশ্চয়ই। আমার নাম শচী চক্রবর্তী, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়াই। আমার ঠিকানাটা আপনাকে দিয়ে যাব। বাসু অবাক হয়ে বলল, ঠিকানা? ঠিকানা দিয়ে কি করব? আপনি যদি নিজে থেকেই রোগীর খবর নেন তবেই হবে। ডাক্তার বাসু ছোকরা নয়, তবে বয়স খুব বেশিও নয়। এই বয়সেই মুখে গভীর বিষাদের রেখা কেন তা বুঝতে চেষ্টা করছিল শচী। তারপর সে ডাক্তার বাসুকে যা বলল তা সম্পূর্ণ বাস্তব এক হিসেবি কথা। সে বলল, রিক্সাওয়ালার জন্য আমার যা যা করা উচিত তা তো শুনলাম, কিন্তু যে লোকটা ওকে মেরেছে তার কি কিছু কর্তব্য নেই? ডাক্তার বাসু তার ম্লান চোখ তুলে তাকালো। কিছুক্ষণ ভেবে বলল, আমি যাকে সামনে পাই তাকেই কিছু না কিছু করার কথা বলি।
কার কোনটা কর্তব্য সেসব আমার সবসময় মনে থাকে না। বিটুকে দিয়ে যদি কিছু করাতে চান করাতেই পারেন, কেউ একজন করলেই হলো। বোধহয় ওর ফ্যামিলির জন্যও কাউকে কিছু করতে হবে, নইলে তারা তো না খেয়ে মরবে। হ্যাঁ, সেটা ওই বিটুদেরই করা উচিত। বাসু একটা অসহায় কাঁধের ঝাঁকুনি দিয়ে বলল, কে করাবে? পুলিশ। বাসু চুপ করে টেবিলের দিকে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, আপনি কি সোশ্যাল ওয়ার্কার? একরকম বলতে পারেন। তাহলে হয়তো আপনিই পারবেন। কে করবে, কার করা উচিত এসব তো আমি বলতে পারবো না, কিন্তু কাউকে তো করতেই হবে। তা সেই দায়িত্বটা কি আপনি নেবেন? নিলে ভালো হয়। আমার মাইনে বা প্র্যাকটিসে রোজগার কিছুই অবশিষ্ট থাকে না। তাহলে শচী একটু আগ্রহ বোধ করলো বাকিটা শুনতে, কিন্তু কোনো প্রশ্ন করা অভদ্রতা হবে বলে চুপ করে রইল। বাসু মাথা নেড়ে বলে, আসলে কিছুই থাকে না। মানুষের প্রয়োজন আর চাহিদাটা এতই বিপুল যে কিছুই করতে পারি না। শচী একটু নম্র হয়ে বলল, এটা তো একার কাজ নয়, অনেকের কাজ। এটা সরকারের দায়িত্ব। আপনি নিজের রোজগারের টাকা দিয়ে কত মানুষের উপকার করবেন? বাসু গভীর হতাশার গলায় বলল, কেউ তো দায়িত্ব নেয় না, কাউকে বলেও কিছু লাভ হয় না। এই হাসপাতালের পেছনে যে বিরাট টাকা খরচ হয় তাই দিয়ে তো চমৎকার চলতেই পারত। ওষুধ খাওয়ার যন্ত্রপাতি কিছুই যে হাসপাতালে কেন পাওয়া যায় না। একজন ঝাড়ুদার বা মেথরও ঠিক মতো কাজ করে না। ডাক্তার বাসুর গভীর হতাশা শচীকে একটু স্পর্শ করলো। লোকটার মধ্যে এখনো দয়া মায়া আছে, এখনো পোড় খায়নি, এখনো শক্তপোক্ত হয়ে ওঠেনি। শচী বলল, আমার যেটুকু করার করব, তবে আমি অনেক দূরে থাকি। অত দূর থেকে খুব বেশি কিছু করাও যাবে না। আপনি কোথায় থাকেন? একবার বোধহয় আপনাকে বলেছি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ক্যাম্পাসে। আপনি এত অন্যমনস্ক কেন? ডাক্তার অন্যমনস্ক হলে কিন্তু ব্যাপারটা বিপজ্জনক। বাসু অবাক হয়ে শচীর দিকে চেয়ে বলল, আমি আর অন্য সব ব্যাপারে অন্যমনস্ক হলেও চিকিৎসার ব্যাপারে নই। অন্তত আজ অব্দি কেউ এ কথা বলেনি। যাদের মধ্যে আনমাইন্ডফুলনেস থাকে তাদের সব ব্যাপারেই সেটা ফুটে ওঠে। বাসুর ফর্সা রঙে একটু লালচে আভা লাগলো, তবে তেমন কিছু বললেন না, শুধু বললেন, ও তা হবে। শচী বলল, আজকে তাহলে আসছি। ঝিন্টু তার আদরের সাইকেলটার দুর্দশা দেখছিল হাঁটু গেড়ে বসে লাভ স্টোরের সামনে। এই স্পোক এখানে পাওয়া যাবে না, সারাই করে নিতে হবে। একটু অপরাধী মুখ নিয়ে বিটু দৃশ্যটা দেখছিল। ঝিন্টু তার চমৎকার সাইকেলটার কাছে হাঁটু গেড়ে বসে আছে। ঝিন্টু সাইকেলটা একটু তুলে চাকাটা ঘোরালো। না, রিমটা টাল খায়নি, খেলে ফ্রেমের গায়ে লাগতো। স্পোকগুলো মোটামুটি ঠুকে সোজা করে দিয়েছে সারাইকার। আপাতত চালানো যাবে, তবে নিখুঁত জিনিসটার একটা খুঁত রয়ে গেল। ঝিন্টুর চোখ ফেটে জল আসছিল, শরীর রিরি করছে রাগে। দাদা না হলে না হাত চালিয়ে দিত, তবে মনে মনে অবিরাল সে গালাগালি দিয়েছিল। শালা ঠ্যাং, সাইকেল চালাতে জানে না, তবু শালা ওস্তাদি দেখা। ব্যালেন্স নেই, ঢ্যাপসা শরীর, রিফ্লেক্স নেই। 2 নম্বরই একটা দোকানদার। তোর আবার তো আম্বা কিসের রে? হ্যাঁ, বউয়ের বাচ্চা হয়েছে। উনি একেবারে দিক জ্ঞান হারিয়ে ছুটলেন সাইকেলটার 12টা বাজাতে। সাফাই হিসেবে বিটু অবশ্য ভাইকে অনেক স্তোক দিয়েছে, তবে ঝিন্টু একটাও কথা বলেনি। বিটু নেমে এলো দোকান থেকে। বুঝলি ঝিন্টু, লোকটাকে কিন্তু খুব মেরেছি, খুব। ভালো, আমি যাচ্ছি। তোর সাইকেল আমি কিনে দেব। লাগবে না, দেনেওয়ালা আমি বহুত দেখেছি। আরে রাখছিস কেন? সাইকেল তো আমারও ছিল। হ্যাঁ জানি, ব্যালেন্স নেই, সাইকেল চালাতে জানো না, তবু চড়তে গেলে কেন? বিটু একটু গরম হয়ে বলে, দেখ বড় বড় কথা বলিস না। সাইকেল বাজে আমি তোর থেকে কিছু কম ছিলাম না। হ্যাঁ তো ছিলে, তাতে কি? এখন তো বসে বসে আর খেয়ে খেয়ে মোটা হয়েছ। সাইকেলে তোমার চড়াই উচিত না। বিটুর রাগ হঠাৎই ওঠে, তার কারণ বহুবিধ। এক হলো যে বুড়ো রিক্সাওয়ালাকে সে মেরেছে, তার অবস্থা ভালো নয় বলে একটা খবর উঠেছে। হাঙ্গামা লাগা কিছু বিচিত্র না, তার উপর বাচ্চা হওয়া নিয়ে টেনশন।
তার উপর দোকান নিয়ে টেনশন। বিটু রাগে গড়গড় করে উঠল। মুখ সামলে কথা বলিস কিন্তু ঝিন্টু, ভালো হবে না। ঝিন্টু সেদিনকার ছেলে, এক রত্তি, কিন্তু তার তেজ কিছু কম নয়। মুখটা তুলে বিটুর দিকে চেয়ে সমান দাপটের গলায় বলল, আরে যা যা, বেশি দাদাগিরি ফলাতে এসো না। কাকে ভয় দেখাচ্ছ? খুব বার বেড়েছে তোর, হ্যাঁ? যত বড় মুখ নয় তত বড় কথা। তোমাকে তো আমি কিছুই বলিনি বাবা, আগ বাড়িয়ে ভালো মানুষই দেখাতে এসেছো কেন? জানো এই সাইকেলটার দাম কত? কিনে দেবে? বড় একেবারে কিনে দেনেওয়ালা লোক। ব্রহ্ম গাঙ্গুলির পয়সায় ফুটানি করে বেড়াচ্ছ, আবার কিনে দেবে? বিটু আচমকাই ভাইয়ের চুলের মুঠির জন্য হাত বাড়ালো, ডান হাতে একটা থাবড়া তুলল। চোখের পলকেই ঝিন্টু সাইকেলটাকে টেনে আনলো দুজনের মাঝখানে। বিটু কিছুটা দ্বিধা করেছিল, একটু আগেই একটা রিক্সাওয়ালাকে সে মেরেছে, কাজটা ভালো হয়নি। কি যে হতো বলা যায় না, কিন্তু কিছু হওয়ার আগেই একটা রিক্সা এসে লাভ স্টোরের সামনে থামলো। চটপটে পায়ে একটা মেয়ে নেমে এসে বিটুর দিকে অতিশয় কঠিন চোখে চেয়ে বলল, আপনি বিটু গাঙ্গুলি? বিটু ঝিন্টুকে মারার জন্য যে হাতখানা তুলেছিল তার নামিয়ে এনে বলল, হ্যাঁ। আমাকে চিনতে পারছেন? না তো। একটু আগে আপনি যে রিক্সাওয়ালার উপর দারুণ বীরত্ব দেখিয়েছিলেন, আমি তার রিক্সায় ছিলাম। আমার নাম শচী চক্রবর্তী। বিটুর রিফ্লেক্স অনেক কমে গেছে, কেমন একটা ভোঁদা মার্কা হয়ে গেছে তার মাথাটা। কেমন যেন হতচকিত হয়ে ও বলল, ও, আপনার নামে আমি পুলিশে একটা রিপোর্ট করেছি। তারা অ্যাকশন নেবে কিনা জানি না, যদি না নেয় তাহলে আমি আপনার বিরুদ্ধে পলিটিক্যাল অ্যাকশন নেওয়ানোর চেষ্টা করব। বিটু মেয়েটার দিকে অবাক হয়ে চেয়েছিল, তার মুখের ওপর এরকম ভাবে কথা বলছে মেয়েটাকে। ঝিন্টু সাইকেলে কনুইয়ের ভর রেখে দৃশ্যটা দেখছিল। এটা ঠিকই যে মেজদাকে সে পছন্দ করছে না, রাগে এখনো দাউ দাউ করে ভেতরটা জ্বলছে, কিন্তু মেজদার অপমানটাও তো সে আর দাঁড়িয়ে দেখতে পারে না। ঝিন্টু হঠাৎ বলল, এই যে শুনুন দিদি, আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়ি, তবে আপনার সাবজেক্ট নয়। আপনাকে চিনি, নতুন এসেছেন, একসময় পলিটিক্স করতেন, সবই জানি, কিন্তু এইভাবে রাস্তাঘাটে চোখ রাঙানোটা ঠিক নয়। আপনি চলে যান। শচী ঝিন্টুর দিকে তাকালো, ছেলেটাকে তার চেনা ঠেকলো না। বলল, তুমি এর মধ্যে কথা বলছো কেন? ঝিন্টু ইঙ্গিতে বিটুকে দেখিয়ে দিয়ে বলল, আপনার ভিকটিম আমার দাদা, সহোদর ভাই। আমাদের সব ভাইকে শহরে সবাই চেনে, কেউ কখনো চোখ রাঙায় না। শচী রাগে জ্বলে যাচ্ছিল ভেতরে ভেতরে, তবু গলা ঠান্ডা রেখে বলল, কেন রাঙায় না বলো তো? তোমরা কি গুন্ডা? না, গুন্ডা ফুন্ডা নই, আমরা ভদ্রলোক, আর ভদ্রলোক বলেই রাস্তার লোক আমাদের চোখ রাঙায় না। শচী তবু মাথা ঠান্ডা রাখলো। তুমি জানো তোমার দাদা কি করেছে? একটা রোগা ভোগা রিক্সাওয়ালাকে এমন মার মেরেছে যে সে যে এখন কোথায় পড়ে আছে তার ঠিক নেই, বাঁচবে কিনা তারও ঠিক নেই। ঝিন্টু একটু ভড়কে গেল। গন্ডগোল একটা হয়েছে সে জানে, সেই গন্ডগোলে তার আদরের সাইকেলটারও চোট হয়েছে, কিন্তু এতটা সে জানতো না। অবাক হয়ে ঝিন্টু বলল, কে বলল? কে বলবে? আমি তো হাসপাতাল থেকেই আসছি। শচীর রিক্সাওয়ালা ছোকরা ছেলেটা নেমে দাঁড়িয়ে শুনছিল। হঠাৎ সে বলল, দিদি ঠিকই বলেছেন, লোকটার অবস্থা খারাপ। ঝিন্টু বলল, কে দেখছে, ডাক্তার বাসু? শচী জবাব দিল, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, খোঁজ নিচ্ছি। নাও, ভালো করে নাও। ভাববেন না দিদি, আমরা ভদ্রলোক, রিক্সাওয়ালার তেমন কিছু হলে আমরা দায়িত্ব নেব। শচী বিটুর দিকে তাকিয়ে বলল, এই কথাটাই বলতে আসা। ডাক্তার বাসু একটা প্রেসক্রিপশন করে দিয়েছেন, কয়েকটা ওষুধ আর ইনজেকশন। এগুলো হাসপাতালে পাওয়া যায় না, বাইরে থেকে কিনতে হবে। রিক্সাওয়ালারা চাঁদা তোলবার চেষ্টা করছে, কিন্তু তাতে বোধহয় হবে না। যদি আপনারা ভদ্রলোকই হবেন তাহলে অন্তত লোকটার চিকিৎসার ভারটা নিন। বিটু হাত বাড়িয়েছিল, তার আগে ঝিন্টু ছো মেরে প্রেসক্রিপশনটা শচীর হাত থেকে নিয়ে একবার চোখ বুলিয়ে ভাঁজ করে বুক পকেটে রেখে দিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি। শচী বিরক্তির গলায় বলল, ডাক্তার বাসু ওষুধগুলোর জন্য অপেক্ষা করছেন, একটু তাড়াতাড়ি দেখলে ভালো হয়। বিটু নিয়ে গেছে এটা ঠিক, আজই তার বাচ্চাটা জন্মেছে, আর এই দিনটাই যত অঘটন। এটা না ঘটলেও পারত। তার মাথাটা কেমন যেন নিরেট লাগছিল।
শচীর দিকে চেয়ে বিটু অতিশয় নরম গলায় বলল, দেখুন, আমার একটা ভুল হয়ে গেছে। মানুষ তো সবসময় ইচ্ছে করে সব কাজ করে না, মানে হয়ে যায় আর কি। শচী একটু ভুরু কুঁচকে লোকটাকে দেখলো। এক সময় লোকটা বেশ হ্যান্ডসাম ছিল, সন্দেহ নেই। সম্ভবত স্পোর্টসম্যান ছিল, শরীরটা পেটানো শক্তপোক্ত। শচীর রাগটা একটা পর্দার নেমে গেল। তবু যথেষ্ট ঝাঁজের সঙ্গে বলল, রিকশায় আমি বসেই ছিলাম, ঘটনাটা নিজের চোখেই দেখেছি। রিকশাওয়ালার কোনো দোষ ছিল না, আপনি সাইকেলের ব্যালেন্সটা রাখতে পারেননি, অথচ ও বেচারা মার খেয়ে মরল। সাইকেলের ব্যালেন্স রাখতে পারেননি কথাটা কানে খট করে লাগলো বিটুর। সে অবশ্য রাগলো না, বলল, ব্যালেন্স তো সবসময় রাখা যায় না। যাই হোক, আমার ভাই যা বলেছে তাই হবে, আমরা লোকটার চিকিৎসার ব্যবস্থা করব। ঝিন্টু হঠাৎ গলা বাড়িয়ে বলল, কিন্তু মেজদা, উনি যে আবার পুলিশে রিপোর্ট করেছেন, তার কি হবে? শচী অবাক হয়ে বলল, পুলিশে রিপোর্ট তো করাই উচিত। ঝিন্টু মাথা নেড়ে বলল, পুলিশ যদি অ্যাকশন নেয় তাহলে আমরা লোকটার চিকিৎসা করাবো কেন? পুলিশকে দিয়েই করান। শচী এই উদ্ধত যুবকটির কথা শুনে বুঝলো ছেলেটা খুব একটা সোজা নয়। বলল, তাহলে কি করবে? আমরাও চিকিৎসা করাবো, আবার জেলও খাটবো, তা তো আর হয় না। আপনি থানায় গিয়ে কেসটা উইথড্র করুন, বাদ বাকি যা করার আমরা করব। আর যদি না করি তাহলে আমাদের কোনো দায়িত্ব নেই। শচী হাত বাড়িয়ে বলল, প্রেসক্রিপশনটা আমাকে ফেরত দাও। ঝিন্টু পকেট থেকে সজোরে প্রেসক্রিপশনটা বের করে একরকম ছুঁড়ে দিয়ে বলল, হতই যদি দরদ, তাহলে নিজের পকেট থেকে খরচ করুন না। শচী অসহায় রাগে মুখ হয়ে গেল। বিটু মৃদু স্বরে বলল, প্রেসক্রিপশনটা আমাকে দিন। না থাক, যা পারি আমি করব। রাস্তায় দু চারজন দাঁড়িয়ে গেছে এবং ভিড় জমে যাওয়ার লক্ষণটা প্রবল হয়ে উঠছে দেখে শচী আত্মসংবরণ করল। আসলে ঠিক এইভাবে অ্যাপ্রোচ করাটাও বোধ হয় ঠিক হয়নি। রাগ এবং ঝোঁকের বশে সেরকম হুট করে এদের মুখোমুখি হয়ে গেছে। শচী বিটুর দিকে ফিরে বলল, আপনি কোনো কথাই বললেন না, আমি আপনার মুখ থেকেই জবাবটা শুনতে চেয়েছিলাম। এনিওয়ে, ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হবে না। বিটু কথাটা শুনলো, কিন্তু তবু কেমন যেন ভ্যাবলার মতো চেয়ে রইল। তারপর বলল, ভুল হয়ে গেছে, আমার মেজাজটা কিছু ঠিক নেই। তারপর ঝিন্টুর দিকে চেয়ে বলল, আর তুই এখান থেকে যা তো, চ্যাটাং চ্যাটাং অনেক কথা বলেছিস, যা। বিটুর চাপা আক্রোশ তার চোখ দিয়ে ঠিকরে বেরোচ্ছিল। ঝিন্টু আর কথা বাড়ালো না, সাইকেলে উঠে চলে গেল। শচী রিকশায় এসে উঠল, বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবে। বিকেল 5টা নাগাদ গৌড়ের জিপ লাভ স্টোরের সামনে এসে থামলো। গৌড় নেমে এলো। বেটো, আরে কাকা, কি খবর, কিছু লাগবে? গৌড় গম্ভীর ভাবে বলে, তুই দোকান বন্ধ করে বাড়ি চলে যা। কেন? বাড়ি গিয়ে বইটই পড়, আজ দোকানে থেকে আর কাজ নেই। কেন বলুন তো, বিকেলই তো বিক্রি বাটা হয়। রিক্সা ইউনিয়ন থেকে স্ট্রাইক কল করেছে, মিছিল বেরোবে। সিচুয়েশন খারাপ হতে কতক্ষণ, পুলিশ আবার অ্যাকশন নেবে খবর পেয়েছি। বিটুর ফর্সা মুখটা আচমকাই লাল হয়ে উঠল। রাগে অপমানে গড়গড় করে উঠে সে বলল, কেন, লোকটা কি মরে গেছে? মরে যে যায়নি সে তোর কপাল ভালো বলে। ডাক্তার বাসু বুক দিয়ে আগলে না রাখলে এতক্ষণে হয়ে যেত। তা কমও কিছু হয়নি, আমি হাসপাতাল থেকে খবর নিয়ে এসেছি, অক্সিজেন স্যালাইন চলছে। বিটু মাথা নেড়ে বলল, আমি দোকান বন্ধ করব না, যা হয় হোক। দোষ যখন করেই ফেলেছি, একটা ফলও পেতে হবে, এ আর এমন কি। অত বিরক্ত ভালো নয়, এটা ট্যাকটিক্সের যুগ, ফিলসফির নয়। যা বলছি শোন, বাড়ি যা, আর না যদি যাস তবে তোর মা বাবা এসে চেঁচামেচি শুরু করবে। স্ট্রাইক কল হলো পিন্টু জানে না? হ্যাঁ জানে, জেনে কি করবে? না, পিন্টুর তো হোল্ড আছে। ছিল, এখন নেই। পলিটিক্সে হোল্ড রাখাও তো সোজা নয়, তুই তো আর খবর রাখিস না। বিটু কেমন হালছাড়া গলায় বলল, ঠিক আছে, আপনি যান, আমি দেখছি।
গোয়ার তুমি করিস না, কিন্তু হাঙ্গামা হলে ঠেকানোর কেউ নেই। মিছিলটা আবার এই রাস্তা দিয়েই যাবে। বাঘা যতীন পার্কে জমায়েত শুরু হয়ে গেছে। তা যদি চাস তো আমি জিপটা রেখে যেতে পারি, ড্রাইভার তোকে বাড়ি পৌঁছে দেবে। আমি নিজেই যেতে পারবো কাকা, আপনি চলে যান। আর একটা কথা, পুলিশ আগে আজ হোক কাল হোক অ্যারেস্ট করবে। অ্যারেস্ট করতে হলে রেজিস্ট করিস না। পুলিশের কর্তাকে আমার বলা আছে, অ্যান্টিসিপেটরি বেলও আমি নিয়ে রাখছি। বিটু মাথা নিচু করে দাঁড়িয়ে শুনলো, কোনো জবাব দিল না। তুই কিসে যাতায়াত করিস? ওই একটা বাঁধা রিক্সা আছে। সেটা কই? সে তো রাত 9টায় নিতে আসবে। তাহলে কিসে বাড়ি ফিরবি? আর একটা রিক্সা ধরে নেব। গৌর বিরক্ত গলায় বলে, তোর মাথায় কথাটা ঢুকছে না নাকি? হ্যাঁ, বললাম না স্ট্রাইক কল হয়েছে, রাস্তা থেকে সব রিক্সা তুলে নিয়েছে, বাসটা বোধহয় এরপর বন্ধ হয়ে যাবে। না, তাহলে হেঁটেই চলে যাব। ভেবে দেখ, জিপটা রেখে যাব। না না, তার দরকার নেই। একা ফিরবি, লোকের মাথা এখন গরম, সামনাসামনি কিছু না করলে আবার দূর থেকে ইট ফিট মেরে দিতে পারে। এখনো লোকের এত সাহস হয়নি কাকা। ওই অহংকারেই তুই গেলি। ভাবছিস বিটু মস্তান এখনো মস্তানি আছে? বোকা কোথাক, তোদের যুগটা বহুদিন আগে শেষ হয়ে গেছে। আমি বলি, এই সিচুয়েশনে বীরত্ব দেখানোটা বুদ্ধিমানের কাজও নয়। পাবলিক খেপলে কোনো বীরত্বই টেকে না। এই বলে গৌর জিপ গাড়িতে গিয়ে উঠলো এবং চলে গেল। বিটু কিছুক্ষণ চেয়ে রইল শূন্য দৃষ্টিতে। দোকানে অনেকক্ষণ খদ্দের আসেনি। রাস্তায় বাস্তবিকই কোনো রিক্সা দেখা যাচ্ছে না। আবহাওয়াটাও একটু থমথমে। বিটু লাভ স্টোরের সিঁড়ি ভেঙে উঠে এলো। দোকানে নিজের প্রিয় জায়গাটিতে বসে ভাবতে লাগলো, কেন মারলাম লোকটাকে? কোনো ভাইটাল কারণও তো ছিল না। লোকটার বয়স বেশি, রোগা, গাইয়া, মারার তো কোনো কারণই নেই। আজ সে প্রথম বাবা হলো, আর আজই এই ঘটনা। আচ্ছা, বাচ্চাটা কি তাহলে অপয়া? কর্মচারীরা একটু গা ছাড়া ভাবে বসে আছে। সুখময় আর প্রবীর দুজনেই নিরীহ প্রকৃতির এবং ভীতুও। বিটু দুজনকে ডেকে বলল, প্রবীর, সুখময়, তোরা বাড়ি চলে যা, এই বেলা আর আসতে হবে না। প্রবীর অবাক হয়ে বলে, কেন দাদা? না, দোকান বন্ধ করে দেবো। এখনই না, একটু বাদে, কিন্তু তোদের থাকার দরকার নেই। এই হাঙ্গামা টাঙ্গামা হবে নাকি? হতেই পারে। তাহলে আপনি বা থাকবেন কেন? আরে, আমার একটু খুচরো কাজ আছে, আমি হিসেব মিলিয়ে তবে যাবো, তোরা যা। একটু দোনমনো করলো দুজনে, তারপর সুরসুর করে বেরিয়ে গেল। বিটু একা। খানিক্ষণ চুপচাপ বসে বাইরের লোক চলাচল দেখলো বিটু। তারপর উঠে রোলিং শাটারটা টেনে নামিয়ে দিল। দোকান থেকে বেরোনোর ওই একটাই পথ। ভেতরটা সঙ্গে সঙ্গে ভেপসে উঠল। সামান্য ভেন্টিলেশন দিয়ে তেমন বায়ু চলাচল নেই। পাখাটা খুলে বিটু তার হিসেবের খাতা নিয়ে বসলো। সে একজন সফল দোকানদার, তার বেশি কিছু নয়, শুধুই কেনা বেচা। এইভাবে একদিন জীবন শেষ হয়ে যায়। বছর 3 আগে একবার বন্ধুদের সঙ্গে কেদার বদ্রী গিয়েছিল বিটু। তারপর আর বাইরে কোথাও বেড়াতে যায়। কেদার বদ্রীর স্মৃতি 3 বছরেই ঝাপসা হয়ে এসেছে। এক বদ্ধ জলাশয়ে নিত্যকার চেনা মানুষজনের মধ্যে একই প্যাটার্নের জীবনযাপন করতে করতে মানুষের কি পছন্দ ধরে? তার মধ্যে কি নানান উন্মার্গগামিতা মাথাচাড়া দেয়? নইলে সে কেন এতটা অস্বাভাবিক? তার এক মস্ত যন্ত্রণা হলো সোমা, যাকে সে ভালোবাসে না, যার প্রতি তার কোনোই আসক্তি নেই। তার সঙ্গে দিনের পর দিন এক ঘরে রাত কাটানো যে কি শক্ত! অথচ সোমা মেয়েটা খারাপও নয়। অনাদরে মানুষ হয়েছে বলে ওর প্রতি স্বাভাবিক একটা করুণাও তো হতে পারত তার, কিন্তু সেটুকুও হয়নি। মায়ের মুখ চেয়ে বিয়ে করতে হয়েছিল, ব্যাস ওইটুকুতেই তার কর্তব্য ফুরিয়ে গেছে। বদ্ধ দোকানঘরের মধ্যে ফ্যানের আবহাওয়ায় সে আবদ্ধ বাতাসে ঘুরে ঘুরে কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে দিচ্ছে। হিসেবটা ঠিক মতো করতে পারছে না সে। বাচ্চাটা চেয়েছিল সময়। একদিন কেঁদে কেটে বলেছিল, যদি আমাকে তোমার প্রয়োজন নাই থাকে তাহলে অন্তত আমাকে একটা অবলম্বন দাও, একটা বাচ্চা হোক, তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে পারবো, নইলে আমাকে গলায় দড়ি দিতে হবে। সেই সুবাদেই এই বাচ্চা। সোমার হার্ট ভালো নয়, বাচ্চা এখনই হোক সেটা ডাক্তাররাও চাননি।
বাসু একবার বলেছিলেন আগে হাড়টা ঠিক করে আসুন, তারপর ওসব হবে। বাইরে কার গলা না? বিটু বাতিটা নিভিয়ে দিল, তারপর উঠে গিয়ে শাটারে কান পাতল। মনে হচ্ছে ঝিন্টু আর তার সাঙ্গপাঙ্গরা। ঝিন্টু কাকে একটা বলল, এই দোকান তো বন্ধ দেখছি, কিন্তু বাইরে তো তালা লাগানো নেই, ভেতরে নেই তো? মেজদা, এই মেজদা। বিটু ভাবলো জবাব দেবে না, তারপর সিদ্ধান্ত পাল্টে শাটারটা টেনে খানিকটা ওপরে তুললো। কিরে, এই দোকান বন্ধ করেছিস নাকি? গৌর কাকা তো তাই বলে গেল। হ্যাঁ, তা বন্ধ করে ভালো করেছিস, জোর হাঙ্গামা হতে পারে। মা তোকে বাড়ি নিয়ে যেতে আমাকে পাঠালো। বিরক্ত বিটু বলল, আমি নিজেই যাচ্ছি, তোরা আয়। আরে নিজে পারবি না, বহু লোক জড়ো হয়েছে বাঘাযতীন পার্কে, লেকচার হচ্ছে, বাজার করো। হ্যাঁ শুনেছি, গৌর কাকা বলে গেছে। আরে দোকানপাটও বন্ধ হয়ে গেছে। আরে তাতে কি, বুঝছিস না তোর বাড়ি যাওয়াটা উচিত, মা বাবা ভাবছে। পুলিশ এসেছিল? না এখনো আসেনি। যাকে চল চল, আর দেরি করিস না। বিটু দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো, একটু ভাবলো, তারপর বলল, চল। সন্ধে বাতিটাও দেওয়া হলো না। আর দূর, ওসব পরে ভাবিস। বিটু দোকানে তালা দিচ্ছিল নিচু হয়ে, এমন সময় একটা মস্ত ইট এসে লাগলো ঠং করে রোলিং শাটারের গায়ে। বিটু সোজা হয়ে দাঁড়ালো। কার এত সাহস? ছায়ামূর্তির মতন শটাশট সরে গেল ঝিন্টু আর তার সাঙ্গপাঙ্গরা। আর ঠিক তখনই মাঝারি মাপের একখানা ইট উড়ে এসে জমে গেল বিটুর কপালে। টু শব্দটিও করতে পারল না বিটু। ধরাস করে পড়ে গিয়ে ছটফট করতে লাগল। বহুকাল বাদে গৌর কন্ট্রাক্টর মুখোমুখি হলো সুমনার। ছেলেরা আজকেও বাড়ি নেই। ব্রহ্মকুমার নার্সিংহোম থেকে বাড়ি ফিরে এসেছিলেন, তারপর হাসপাতালে গেছেন আহত রিক্সাওয়ালার বিলি ব্যবস্থা দেখতে। সেখান থেকে নিউ মার্কেট যাবেন বিকেলের বাজার করতে। ফিরে এসে মক্কেল নিয়ে রাত 10টা অবধি কাটিয়ে দেবেন কাছারি ঘরে। সুমনা আজ বড্ডই একা। গৌরের জিপ যখন বাইরে থামলো তখন সুমনা জানলা দিয়ে উকি মেরে দেখলেন। এই বয়সেও গৌরকে দেখলে তার বুক কাঁপে, লজ্জায় তিনি রাঙা হন। দরজাটা খুলে দিয়ে বললেন, এসো। কর্তাটি কয়? বেরিয়েছে। রিক্সা ছাড়া বেরোলো কি করে? হেঁটেই। না হাঁটা তো ভালোই, তোমার কর্তা দিনকে দিন একেবারে স্থবির হয়ে যাচ্ছে, কেবল টাকা রোজগার ছাড়া কোনো ব্যায়ামই নেই। এভাবে চললে তো ব্লাড সুগার বেড়ে যাবে। সেই চিন্তাই বুঝি তোমার ঘুম হচ্ছে না? কি খবর বলো তো? পাশের বাড়ির ছেলেটা এসে বলে গেল বিটুকে নাকি মারধর করতে পারে। গৌর গম্ভীর হয়ে বলে, তোমার এই ছেলেটা মানুষ হলো না সুমনা, একটি একগুঁয়ে গাড়দ। সুমনা যথেষ্ট উদ্বিগ্ন হলেন। তারপর হঠাৎ তার মুখ ফসকে বেরিয়ে গেল, ছেলেটা কার দেখতে হবে তো। গৌর নীরবে সুমনার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, হঠাৎ বুঝি মনে পড়লো কথাটা? হঠাৎ করবে কেন, সবসময়ই তো মনে হয়। তা তোমার কোনো পাপ বোধ নেই তো? সুমনা মাথা নাড়লেন। না নেই, কেন থাকবে বলো? ওদের একজনও যে তোমার, সেটাই আমার সান্ত্বনা। নইলে তোমার উপর খুব অবিচার করা হতো। সে কথা যাক, কি করবে এখন তাই বলো। গাড়লটাকে তো বললাম দোকান বন্ধ করে বাড়ি চলে আসতে, তো এখনো আসেনি নাকি? না, থানা পুলিশ নিয়ে তো ভয় নেই, ও ম্যানেজ করা যাবে। তা কয়েকটা দিন ওকে কোথাও পাঠানো যায় না? যাবে কি? তোমার কথা নাকি খুব শোনে। শোনে আবার শোনেও না। অত বড় ছেলেকে কি আর ইচ্ছে মতো চালানো যায়? তুমি ভেতরে এসে বসো, চা করে দি। বসব? হ্যাঁ, এখন কি আর বসবার সময় আছে? একটু বসো, ফাঁকা বাড়িটায় কেমন একটা ভার লাগছে বুকটা। আচ্ছা, বিটুর কি বিপদ? আরে না, তোমার ছেলেরা তো কিছু কম গুন্ডা নয়। পিন্টু, বিটু, ঝিন্টু এরা কি কিছু কম হাঙ্গামা করেছে? ভয়টা তো সেখানেই, বিশেষ করে বিটু। বিয়ের পর এখন একেবারে অন্যরকম হয়ে গেছে বটে, কিন্তু আগে তো ওকে নিয়ে আমার সবচেয়ে বেশি ভয় ছিল। গৌর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বিটুই কিন্তু তোমার ছেলেদের মধ্যে সবচেয়ে ব্রাইট ছিল। সুমনা আবার লাল হলেন। মেয়েদের কতই গোপন কথা থাকে,
দুনিয়া জানতে পারে না, কিন্তু তলায় তলায় কত বাঁধ ভাঙে, ভূমিক্ষয় হয়, ঝড় বাদলায় মাতাল হয়ে যায় অভ্যন্তর। আচ্ছা, ওটা কি পাপ হয়েছিল তার? গৌরকে আর তো কিছুই দেওয়া যায়নি, ওই একটি সন্তানই শুধু। তা এমন কি পাপ হয়েছিল? পাপ পুণ্য কর্মফলের হিসেব করে কি আর শেষ করা যায়? ও হতেই থাকে, হয়েই যেতে থাকে। কে যে পাপ পুণ্যের বিচার করে কে জানে। সুমনা মাথা নিচু করেছিলেন। খুব ধীরে ধীরে মাথাটা তুলে বললেন, কি হলো বলো তো? এত ব্রাইট ছিল, কেন অমনধারা হয়ে গেল? গৌর খুব স্বাভাবিক গলায় বলল, তেমন খারাপ তো কিছু আর হয়নি। বলতে পারো সিনেমার নায়ক বা অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হয়, তা নাই বা হলো। মদ মেয়ে মানুষের দোষ তো আর ডেভেলপ করেনি। তাছাড়া মস্ত গুণ, মাতৃভক্ত, মায়ের ওপর টান থাকলে ও সবই কাটিয়ে উঠবে। সুমনা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজকে নাতি হলো আমার। তোমারও কত আনন্দের দিন বলো। আর কিসব হচ্ছে দেখো। যাক, অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, বসো, চা করে আনি। তোমার কাজের লোকটা কোথায়? নার্সিং হোমে গেছে বৌমার খাবার নিয়ে। আজকে তো আর খেতে পারবে না, তবু পাঠিয়ে দিলাম। গৌর বসল। সুমনা রান্নাঘরে গিয়ে সযত্নে 2 কাপ চা করলেন। প্লেটে বিস্কুট আর চানাচুর সাজিয়ে নিয়ে এলেন ট্রেতে করে। গৌর খুব চানাচুর, ঝালমুড়ি, তেলে ভাজা এইসব ভালোবাসে। ওইসব করেই তো পেটে আলসার বাঁধিয়ে বসেছিল। খাও। গৌর কিন্তু অন্যমনস্ক হয়েই বসেছিল, তেমনি আনমনেই চা খেল। কি ভাবছো বলো তো? কত কি, তোমার কথা, আমার কথা, আমাদের কথা। তোমরা ছাড়া আমার আপনজন আর কে আছে বলো সুমনা? আপনজনের কথা আর বলো না। পুরুষেরা থোড়াই আপনজনদের তোয়াক্কা করে। কর্তাটাকে তো দেখছি, আমরা থেকেও নেই। বিটুকে ইটটা যে নির্ভুল লক্ষ্যে ছুঁড়ে মেরেছিল সে কোনো রিক্সাওয়ালা নয়। ঝিন্টু তাকে ভালোই চেনে। পালপাড়ার লাট্টু, নয়া মস্তান। মেঘদূত সিনেমা হলে যারা টিকিট ব্ল্যাক করে তাদের সর্দার। হংকং মার্কেটে 2টো স্টল দিয়েছে। বিরাজবাবুর কাছ থেকেই যখনই দোকানটা নেয় বিটু, তখন থেকে লাট্টুও চেষ্টা করেছিল। তখন থেকেই বিটুর সঙ্গে খটাখটি। মিনি বাসের জন্য ব্যাংকের লোন পেতে অনেক ঘোরাঘুরি করেছিল। ঝিন্টুর জন্য লোনটা হয়নি, সেই রাগটাও আছে। ঝিন্টু গোটা 60 লোককে চক্রাকারে এগিয়ে আসতে দেখতে পেয়েই ঝাঁপ খেয়ে সরে যায়। সে বুঝতে পেরেছিল ওরা মারলে বিটুকেই মারবে। ইট খেয়ে বিটু যখন লাট হয়ে পড়লো, তখন ঝিন্টু আর তার 2 বন্ধু কি করবে ঠিক করতে পারছিল না। লালটু পালায়নি, সজ্ঞানেই এগিয়ে এলো পড়ে থাকা বিটুর কাজ বরাবর। লাট্টু ঝিন্টুর দিকে চেয়ে বলল, ফট, নইলে কলজে একেবারে খিচে নেব। ঝিন্টু একটু কাঁপা গলায় বলল, ওকে মারছিস কেন? তাদের তোর বাবার কি? ওর সঙ্গে আমার বোঝাপড়া আছে। খুন করতে চাস নাকি? তা চাইলে কি করবি? লাটু, এর ফল কিন্তু ভালো হবে না। যাবে। এ লালু, দে তো শালাকে ভরে। লালুকেও চেনে ঝিন্টু। মহাবীর স্থানের কাছে বাড়ি, 1 নম্বর হেক্কর, ঠোঁট চোয়াল হিংস্র। ঝিন্টু পালাতেই পারত, গায়ের জোরে না হোক ছুটে এদের আজ হারিয়ে দিতে পারত সে। কিন্তু সবকিছুরই তো একটা শেষ আছে। ঝিন্টু কিন্তু ভাবনা চিন্তা না করেই এগিয়ে গেল। তারপর আচমকা লাফিয়ে একটা লাথি কষালো সোজা লালুর বুকে। শব্দটা হলো সাংঘাতিক, মরাত। ঝিন্টুর পা বিখ্যাত। সাইকেলে চড়ে এবং 2 পায়ের আরো বহু ব্যায়ামের পরেই 2খানাতেই সাংঘাতিক জোর। লালু বুকটা চেপে ধরে একটা কোক শব্দ করে মাতালের মতন কয়েক পা পিছিয়ে গিয়েই পড়ল। তারপর কি হলো ঝিন্টুর আর মনে নেই। বিস্তর দ্রুত হাত পা, ঘুষি, ইট ইত্যাদির মধ্যে একটা ক্যালোডিওস্কোপ, কোনো প্যাটার্নই স্থির নয়। তবে ঝিন্টুর জ্ঞান রইল না। যখন জ্ঞান ফিরল তখন ডাক্তার বাসু তার মুখের দিকে চেয়ে চিন্তিত ভাবে বসে আছেন। কোথায় লেগেছে ঠিক বুঝতে পারছে না ঝিন্টু। মনে হচ্ছে শরীরের কোনো অংশই বাকি নেই। মাথা থেকে পা অবধি শরীরটা কোথাও অবশ, কোথাও আবার ফোঁড়ার মতো যন্ত্রণা। বেশ কয়েক মিনিট লাগলো মাথার ধোঁয়াটে ভাবটা কাটতে। ডাক্তার বাসু বললেন, তোমাদের আজকের দিনটাই খারাপ না? কেন, কি হয়েছে? কত কি তো হলো।
আচ্ছা, মেজদা মেজদা কি শেষ? বাসু মাথা নাড়লেন। না, শেষ কি এত সোজা? একটা মানুষ বড় অল্পেই শেষ হয় না, একটু সময় নাও, পুলিশ অপেক্ষা করছে জেরা করার জন্য। আমার বাবা কোথায়? তিনিও আছেন। লালুকে আমি একটা লাথি মেরেছিলাম বাসুদা। বাসু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন, তারপর বললেন, মাথা ঠান্ডা রাখো। লালুকে তুমি লাথি মেরেছিলে কিনা তা তো কেউ জানে না। পুলিশকে তোমার অত কিছু বলার দরকার নেই, শুধু বলো বিটুকে বাঁচাতে গিয়ে তুমি মার খেয়েছো। ঝিন্টু একটু হেসে বলল, আমি উকিলের ছেলে, কি বলতে হবে তা জানি। আউট অফ রেকর্ডস আপনাকে জিজ্ঞেস করছি, লালুর অবস্থা কি? পাঁজরের কয়েকটা হাড় ভেঙেছে। যদি ভাঙা হাড় ফুসফুসটা ফুটো করে দিয়ে থাকে তবে কেস খুব সিরিয়াস। সাধারণত পাঁজরের হাড়টা ভেতরের দিকেই ভেঙে ঢোকে। কাল সকালের আগে কিছু বোঝা যাবে না। আর লাট্টু, ওর কিছু হয়নি? লাট্টুকে? আরে ওই যে মেজদাকে ইট মেরেছে, লম্বা ছিপছিপে হাড় কাট চেহারা, ওই মেঘদূতে টিকিট ব্ল্যাক করে, দেখেননি? বাসু হাসলেন, না, আমি সিনেমা দেখার সময় পাই না। আচ্ছা, আমার চোট কতখানি বাসুদা? ওই কয়েকদিন ভুগবে। তা বিটুকে মারলো কেন জানো? না বাসুদা, আজকাল যে কে কাকে কেন মারে তার কোনো ঠিক নেই। লাট্টুর কিছু খাড় ছিল, অনেক কারণ। তা যাগে, তুমি 5 মিনিট শুয়ে চোখ বুজে মনটাকে ঠিক করে নাও, পুলিশ আসছে। আমি কি আন্ডার অ্যারেস্ট? না, এখনো নও। বাসু চলে গেলেন, পুলিশ এলো। ঝিন্টু পুলিশ ইন্সপেক্টরকে ভালোই চেনে, তাদের বাড়িতেও গিয়েছেন কয়েকবার। এই যে ঝিন্টু বাবু, কি খবর? ভালো। প্রশ্নের জবাব দিতে পারবে? পারবো। গন্ডগোলটা লাগলো কি করে? গন্ডগোল লাগেনি, লাট্টু হঠাৎ মেজদাকে ইট মারলো, মেজদা তখন দোকান বন্ধ করছিল। ইনফ্যাক্ট মেজদাকে দোকান থেকে আমি টেনে বের করেছিলাম। লাট্টুর ঠিকানা জানো? হাসালেন স্যার, লাট্টুর ঠিকানা তো সবাই জানে। ইন্সপেক্টর একটু লজ্জা পেয়ে বললেন, তা বটে, তবে এখন তো এখানে সে নেই, অ্যাবসকন্ডিং। হংকং মার্কেটে ওর স্টল আছে, সেখানেও খোঁজা হয়েছে। তাহলে তো অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। তোমার দাদা বিটু, তার সঙ্গে ওর কোনো শত্রুতা ছিল? ওই লাভ স্টোরের ঘরটা লাট্টু নিতে চেয়েছিল, তখন কিছু হয়ে থাকলে হতেই পারে। লাট্টু পলিটিক্স করে কিনা জানো? না, তবে গুন্ডা বদমাশদের পলিটিক্যাল কভার তো একটা থাকবেই। এটাই তো হয়েছে মুশকিল। একজন লিডার অ্যান্টিসিপেটরি বেল চেয়েছেন ওর জন্য। তাহলে তো কেসটা কেচেই গেল। না, ও তো সহজে কাঁচবে না, আমরা তো আছি। তা মেজদা কি কোনো স্টেটমেন্ট দিতে পেরেছে? না, জ্ঞান তো এখনো ফেরেনি। ওকে জিজ্ঞেস করলে জানতে পারবেন। আর শেষদা পিন্টু যদি কিছু জানে। আরে তোমার সামনেই তো ঘটনাটা ঘটেছে, সুতরাং যা হয়েছে তার একটা ডিটেল স্টেটমেন্ট কাল এসে নেব। তোমার সঙ্গে বোধহয় তোমার 2 বন্ধুও ছিল, তাই না? হ্যাঁ ছিল, কিন্তু তারা কোথায় সেটা জানি না। মারপিটের সময় কে কোথায় ছিটকে গিয়েছিল কে জানে। তা ওদের কোনো খবর কি জানেন? না, ইনজিওর্ড অবস্থায় 3 জনকে পাওয়া গিয়েছিল, তুমি, বিটু আর লালু। ঝিন্টু চোখ বুঝল, একটু শঙ্কিত গলায় বলল, আমার সাইকেলটা ছিল, সেটা কি আস্ত আছে? ইন্সপেক্টর একটু হাসলেন, সাইকেল ঠিক আছে, ও ভয় নেই। ইন্সপেক্টরের দিকে চেয়ে ঝিন্টু একটু হাসলো, তৃপ্তির হাসি। পৃথিবীতে তার সাইকেল খানার চেয়ে মূল্যবান সামগ্রী আর কি বা আছে। শোনো ঝিন্টু, আমি চাই না তোমার ওপর আর কোনো হামলা হোক। লালুকে তুমি যে লাথিটা মেরেছো সেটা কিন্তু ফ্যাটাল হতে পারত। অবশ্য এখনো কিছু বলা যাচ্ছে না। যদি আবার লালুর কিছু হয় তবে কেসটা কিন্তু জটিল হয়ে যাবে। আমি কি করব? লালুকে না মারলে যে লালুই আমাকে মারতো। আরে সে তো জানি, আমি বলি কি, তুমি তোমার স্টেটমেন্টে ওই লালুকে মারার কথাটা কবুল করো না। হ্যাঁ, তোমার বাবা অবশ্য সবই সাজিয়ে দেবেন, তবু বলে গেলাম। ইন্সপেক্টর চলে যাওয়ার পরই ব্রহ্মকুমার ঘরে ঢুকলেন। চারিদিকে চেয়ে হাসপাতালের বিলি ব্যবস্থার প্রতি একটু নাসিকা কুঞ্চন করে ছেলের দিকে তাকালেন।
ব্রহ্মকুমারের একটি সমস্যা, ছেলেদের সঙ্গে তিনি সহজভাবে কথা বলতে পারেন না। আসলে সওয়াল জবাব ছাড়া অন্যরকম কথার অভ্যেসটাই তার চলে গেছে। কিরে, হ্যাঁ, কিসব হচ্ছে? তোরা কিসব গন্ডগোল করেছিস? ঝিন্টু বাবার দিকে চেয়ে রইল করুণ ভাবে। বলল, বাবা, আমরা কিন্তু কিছু করিনি। করনি? হ্যাঁ, করনি? তাহলে রিক্সাওয়ালাটাকে বিটু মেরেছিল কেন? হ্যাঁ, তা তুমি কি ভাবছো মেজদাকে রিক্সাওয়ালারা মেরেছে? তাই তো শুনছি, ওই কি লাট্টু না কি যেন নাম, সে রিক্সাওয়ালা নয়, ব্ল্যাকার। ওই হলো, এইসব ভালো কথা নয়, ভালো কথা নয়। তা তোর এখন কেমন লাগছে? ভালো, আমার কিছু হয়নি। হ্যাঁ, কিন্তু হতে পারতো, সাংঘাতিক হতে পারতো। তোমরা দুই ভাই আজকে মারা যেতে পারতে। তা মরিনি তো। ওফ, মা কোথায়? আসেনি? তাকে খবরই দেওয়া হয়নি। প্রেশার বেড়ে যেত একেবারে শুনলে। তুমি ভয় পেও না বাবা, আমরা সামলে উঠব। বিটুটার তো এখনো জ্ঞান নেই। তা ডাক্তার কি বলছে? বাসু তো বলছে চিন্তা নেই, কিন্তু কত রক্ত গেছে। তার উপর তুই নাকি আবার কাকে লাথি মেরেছিস, পুলিশ কেস। ও কিছু নয়, আর সে তো বিকেলে মেরেছি। পুলিশ বললো ওটা স্টেটমেন্টে উল্লেখ না করতে। ব্রহ্মকুমার সামান্য উষ্মার সঙ্গে বললেন, গুন্ডাদের খেপিয়ে দিলে তারা কি তোমাদের সহজে ছাড়বে? তাদের পরিবারের ঝিন্টুই একমাত্র লোক যে ব্রহ্মকুমারের সঙ্গে মোটামুটি জড়তাহীনভাবে কথা বলতে পারে। ব্রহ্মকুমারের বোধহয় এই কনিষ্ঠ পুত্রটির ওপর একটু বিস্ময়কর টান থেকে গেছে। ঝিন্টু তাই ব্রহ্মকুমারের চোখের দিকে চেয়েই বলল, লাট্টু এমন কিছু মস্তান নয় বাবা, ওকে ভয় খাওয়ার কিছু নেই। দেখলে না, মেজদাকে সামনে থেকে অ্যাটাক করার সাহস পর্যন্ত নেই। আগে খাড়া হই না, 7 দিনের মধ্যে ওকে এমন একটা শিক্ষা দিয়ে দেবো না। ব্রহ্মকুমার রীতিমতন উত্তেজিত হয়ে বললেন, নিজের হাতে আইন তুলে নেওয়াটা সবচেয়ে বড় অপরাধ। ওই ওসব যারা করে তারা করুক, তোমাদের ওসব নিয়ে মাথা ঘামানোটা কোনো দরকার নেই। হ্যাঁ, কি দরকার? লাট্টু একটা অন্যায় করেছে, তার জন্য পুলিশ যা করার করবে। বাহ, তা আমরা ছেড়ে দেবো? তোমরা একদম গন্ডগোল করবে না, এটা আমার অর্ডার, বুঝলে? যত্তসব। ঝিন্টু বাবাকে চেনে, খেপলে চন্ডাল আর ভালো থাকলে গঙ্গাজল। সে একটু হেসে বলল, আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। তবে পুলিশ কিছু করবে না, আর ধরলেও লাট্টুকে ছেড়ে দেবে। তখন কি হবে? ওই সে তখন দেখা যাবে। ব্রহ্মকুমার উঠলেন, যাওয়ার সময় বলে গেলেন, তোমার মা এখনো খবরটা জানেন না। জানলে কি হবে বুঝতে পারছি না। বিটুর জ্ঞান ফিরেছে অনেকক্ষণ। সে শক্ত মালে তৈরি, বহু জল ঝড় তার উপর দিয়ে গেছে একসময়। ঘায়েল হলেও সে নিস্তেজ হয়ে বা নেতিয়ে পড়েনি। অনেকটা রক্ত গেছে, মাথার ক্ষতটাও বেশ গভীর। তবু জ্ঞান ফেরার পর থেকেই সে ছটফট করছে, আমাকে ছেড়ে দিন, বাড়ি যেতে দিন। ডাক্তার বাসু চিন্তিতভাবে বললেন, বাড়ি যাওয়াটা রিস্কি হবে বিট্টু বাবু। অন্তত আজকের রাতটা রেস্ট নিন। হেড ইঞ্জুরিতে অবজারভেশনে রাখাটা ভীষণ জরুরি। আমার কিছু হয়নি, ছেড়ে দিন। কতটা রক্ত গেছে জানেন? আমি প্রতি মাসে একবার করে ব্লাড ডোনেট করি। শরীরে অনেক ফালতু রক্ত থাকে ডাক্তার বাসু, আমি জানি। ওসব ইট ফিট আমি অনেক খেয়েছি। আমি ছাত্র আন্দোলন করেছি, 2বার ছুরি খেতে হয়েছিল। বাহ, তাহলে তো আপনার অভিজ্ঞতা অনেক। হ্যাঁ, সেই জন্যই বলছি, 2-4 লিটার রক্ত চলে গেলে আমার কিছু হবে না। ডাক্তার বাসু একটু হাসলেন। বড়লোকদের তেমন কিছু হয় না তা তিনি জানেন। তাদের শরীরে যথেষ্ট বাড়তি রক্ত থাকে, তারা মরে অতি ভোগে, রোগগ্রস্ত হয়ে। সার্জিক্যাল ওয়ার্ডের 3 তলায় কেবিনে 2টো বিছানাওয়ালা এই ঘরখানাই হাসপাতালের শ্রেষ্ঠ ঘর। কিন্তু শ্রেষ্ঠ ঘরের অবস্থা এতই খারাপ যে কোনো রকম ইনফেকশন ঠেকানোর উপায় নেই। এই ঘরেই বিটুকে রাখা হয়েছে। পাশের বেডে হাতে নল, মুখে নল, আর একজন রুগী অচেতন। ডাক্তার বাসুকে একজন লোক দরজার কাছ থেকে ডাকলো। স্যার। কি হলো আবার? ওই পেশেন্টের বউ এসেছে। বউ? ডাকো। ডাক্তার বাসু হঠাৎ বিটুকে জিজ্ঞেস করলেন, ওই পেশেন্টকে চিনতে পারছেন? না তো। কে? মনে পড়ছে না? আজ দুপুরে যাকে আপনি মেরেছিলেন, সেই রিক্সাওয়ালা। বিটু কেমন ফ্যাকাশে মেরে গেল। তারপর ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে লোকটাকে দেখলো। বেডের মাথার ওপারকার বাতিটা নেবানো, মুখটা আবছা মতন। একটু কাপা গলায় বিটু বলল, ও কি বাঁচবে? বাঁচতো না। রিক্সাওয়ালারা তো হাসপাতালের মেঝেই পড়ে থাকতো, কেউ অ্যাটেন্ডও করতো না। ওষুধ পড়তো না, মরে যেত।
তবে আমি এই কেসটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। বিটু কাঁপা গলায় বলল, ডাক্তার বাসু, আমি জানি আপনি ভীষণ ভালো লোক। বাসু মাথা নেড়ে বললেন, হে দেশে কোনো ভালো লোক নেই, আমিও নই। তবে ভালো থাকার চেষ্টা হয়তো কেউ কেউ আমরা করি, কিন্তু যে সিস্টেমের মধ্যে আমাদের কাজ করতে হয় তা আস্তে আস্তে আমাদের খারাপ করে দেয়। বিটু মাথা নেড়ে সায় দিয়ে বলল, হ্যাঁ জানি, সিস্টেমের কথা খুবই জানি। বিটু জানবে না তো কে জানবে? বেঙ্গল টিমের স্কোয়াডেও যে শেষ অবধি সে চান্স পায়নি আর একজন কমজোরি খেলোয়াড় খুঁটির জোরে জায়গা করে নিয়েছিল, সেটা সে ভালোই বুঝতে পেরেছিল। কোচিং নিতে ইন্দোনেশিয়া যেতে চেয়েছিল, পারেনি। সে প্রকাশের মতন খেলোয়াড় ছিল কিনা কে জানে, কোচিং নিলে তো বোঝা যেত। আজকাল ব্যাডমিন্টন আর টেবিল টেনিসে শিলিগুড়ির খেলোয়াড়রা সারা ভারতেই সুযোগ পাচ্ছে। কেউ কেউ খুবই নাম করেছে। তাদের আমলে শিলিগুড়ির এত গুরুত্ব তো ছিল না, সিস্টেমই ডুবিয়েছিল বিটুকে। বিটু সভয়ে লোকটার দিকে চেয়ে ডাক্তারকে বলল, আপনি কি ইচ্ছে করেই আমাকে ওর ঘরে রেখেছেন? ডাক্তার বাসু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইচ্ছে করে রেখেছি বললে বাড়াবাড়ি হবে, তা নয়। আসলে এই ঘরখানাই হাসপাতালের সবচেয়ে ভালো ঘর, পেইং বেড। একজন রিক্সাওয়ালার এখানে থাকার কথাই না, আমি নিজের রিস্কেই রেখেছি। আর একটা বেড ছিল, আপনার সার্জিক্যাল কেস বলেই এখানে রাখতে হলো। পরে দেখলাম ব্যাপারটা বেশ মজার, আক্রান্ত এবং আক্রমণকারী একই ঘরে। বিটু বালিশে কনুই রেখে উঠে বসলো, বলল, ওর জন্যে যা খরচ করতে হয়েছে সব আমি দেব। তা দেবেন? শচী চক্রবর্তী নামে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির এক প্রফেসর আজ আমাকে গিয়ে এই ব্যাপারটা নিয়ে ধমক চমক করছিল। ওই অনেকটা অ্যাগ্রেসিভ টাইপের মহিলা। হ্যাঁ জানি, উনি আজ এখানেও এসেছিলেন। রিক্সার সওয়ারি বোধহয় তিনিই ছিলেন। পুলিশে উনি রিপোর্ট করে এসেছেন বললেন। ডাক্তার বাসু হাসলেন। পুলিশ নিচে অপেক্ষা করছে বিটুবাবু। অপেক্ষা করছে? কেন, আমাকে অ্যারেস্ট করবে নাকি? বোধ হয়, আর সেই জন্যই আজ রাতে আমি আপনাকে ছাড়তে চাইছিলাম না। বিটু একটু চিন্তিত হয়, তারপর বলল, বাবা কি সব জানে? আপনার বাবাও নিচেই আছেন, আপনি অ্যারেস্ট হলেও জামিন পেয়ে যাবেন। সেটা প্রবলেম নয়, প্রবলেমটা হলো হ্যারাসমেন্ট। আপনি পায়ে হেঁটে বেরোলে পুলিশ হয়তো থানায় নিয়ে যাবে, সেটা খুব একটা ভালো হবে না। কিন্তু এখানে যে আমার ঘুম হবে না, সে আমি ঘুমের ওষুধ দিয়ে দেব। আনফিট অবস্থায় আপনাকে ছাড়লে আমার বদনামও হবে। অবশ্য বন্ড দিয়ে আপনি যে কোনো সময় চলে যেতে পারেন। এই সময় দরজার কাছে এক শীর্ণকায়া যুবতী এসে দাঁড়ালো। কালো চোখ, গলা বসা, পরনে একখানা সস্তা ছাপা শাড়ি, কাঁখে একটা বাচ্চা, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতেই এসেছে। ডাক্তার তার দিকে চেয়ে বললেন, কাঁদছো কেন? সব ঠিক আছে? কোথায় ডাক্তার বাবু, একটু দেখা করে যাব। দেখা তো হবে না, ওই যে শুয়ে আছে, দরজা থেকেই দেখে নাও। কথা তো বলতে পারবে না? জ্ঞান আছে। জ্ঞান ফিরেছে, এখন ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। মেয়েটা দোরগোড়ায় বসে পড়ল, বাচ্চাটা কোকিয়ে উঠল। মেয়েটা বলল, খুনই হয়ে গিয়েছিল বলছে সবাই। না না, তেমন কিছু নয়। তাহলে অত সব নল কিসে? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওই শিরা দিয়ে ওষুধ দেওয়া হয়েছে। বাঁচবে তো? না বাঁচলে এসে আঁশবটি দিয়ে আমার গলাটা কেটে দিও। আপনি সাক্ষাৎ ভগবান। গলা কাটতে হলে ওই গুন্ডাটার কাটতে হবে যে ওকে ওইরকম মেরেছে। বিটুর মুখ বিবর্ণ হয়ে গেল দেখে ডাক্তার একটু হাসলেন। তারপর মেয়েটাকে বললেন, এই যে বাবুকে দেখছো, একে কেমন লোক বলে মনে হয়? মেয়েটা বিটুর দিকে জল ভরা চোখে তাকালো, আঁচলে চোখ মুখ মুছে নিয়ে বলল, ভদ্রলোক। একেও কারা যেন মেরেছে, মাথা ফেটে গেছে। মেয়েটা কিছু বলল না। ডাক্তার বাসু মেয়েটার দিকে চেয়ে বললেন, এরকম তো কত কি হয়ে যায়, তা বাচ্চাটা কি কিছু খাইয়েছো? মেয়েটা মাথা নিচু করে বলল, এটাকে খাওয়াতে পারি, বুকের দুধ খায় তো, কিন্তু অন্যগুলো তো পেটে কিল মেরে আছে। তোমার কটা বাচ্চা? 3টে। ও বেলা রান্না হয়নি। লোকটা তো 3 দিন জ্বরে পড়েছিল, আজকে জ্বর গায়েই বেরিয়েছিল।
এতগুলো লোক উপোস, আমি যে বাড়িতে কাজ করি তারা তো আগাম টাকা দেবে না। ডাক্তার বাসু পকেট থেকে টাকা বের করলেন, যা তাকে প্রায়ই করতে হয়। গোটা 20 টাকা মেয়েটার হাতে দিয়ে বললেন, 2-4 দিন আমার কাছ থেকে নিয়ে চালিয়ে নিও। মেয়েটা টাকাটা হাতে ধরে বলল, রিক্সাওয়ালারা চাঁদা তুলে কিছু দিয়েছে ডাক্তারবাবু। কত দিয়েছে? গুনিনি, গোনার মতো মনের অবস্থা ছিল না, পেট কোঁচড়ে বেঁধে রেখেছি। বেশি হবে না, 10-20 টাকা। আচ্ছা ঠিক আছে, 2-4 দিন চালিয়ে নাও। এখন বাড়ি যাও, রান্না বান্না করে বাচ্চাদের খাওয়াও। তোমার বরের জন্য চিন্তার কিছু নেই, ভালো হয়ে যাবে। কথা বলবে না? আজকে নয়, কালকে বিকেলে এসো, কথা বলতে পারবে। বউটা বসে বসে খানিকক্ষণ চোখ মুছল, তারপর কাউকে কিছু না বলে যান্ত্রিকভাবে চলে গেল। ডাক্তার বাসু বিটুর দিকে চেয়ে বললেন, আমাকে রাউন্ডে যেতে হবে, আপনি লক্ষ্মী ছেলে হয়ে থাকুন। আমার বাবা তো কুই দেখা করতে এলেন না। আসবেন, ছোটজনের সঙ্গে এখন হচ্ছে। ছোটজন? ছোটজনকে? ঝিন্টু, আপনার চেয়ে মারটা সে বেশি খেয়েছে। সিরিয়াস নয়, তবে ভুগবে বেশি। ঝিন্টু মার খেলো কেন? আমি তো আজ স্পটে ছিলাম না, কে বলবে কেন আপনারা মার খেলেন? আমি কেন মার খেয়েছি সেটা আমি আন্দাজ করতে পারি। কোনো রিক্সাওয়ালার বুকের পাটা হবে না, আমাকে ইট মারবে। তা আপনার কি অনেক শত্রু? শত্রু? হ্যাঁ, অনেক। আমার শত্রুর অভাব নেই। অন্তত 12 জন মারোয়াড়ি আর গুজরাটি আর পাঞ্জাবি আমার দোকানটা নিতে চেয়েছে। আপনি কি জানেন ইটটা কে মেরেছিল? ওই লাট্টু না কার নাম যেন শুনেছিলাম। লাট্টু? ও বুঝেছি, এর আগেও আমাকে থ্রেট করেছে। লাট্টুর পেছনে অন্য লোক আছে, কিন্তু ওরা ঝিন্টুকে মারলো কেন? ঝিন্টু তো কিছু করেনি। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে ডাক্তার বলল, ঝিন্টু আপনার মারের বদলা নেওয়ার চেষ্টা করেছিল। ডাক্তার চলে যাওয়ার পর বিটু খানিকক্ষণ বিছানায় শুয়ে রইল চোখ বুজে, তারপর ধীরে ধীরে উঠে বসল। রিক্সাওয়ালার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। বিটু নিষ্ঠুর প্রকৃতির মানুষ নয়, কিন্তু আজকাল মাঝে মাঝেই ধৈর্য হারিয়ে ফেলে। উঠে বসে বিটু অনুভব করলো তার তেমন কিছু অসুবিধা হচ্ছে না। শরীরটা একটু দুর্বল ঠিকই, তার শরীরের ভিত শক্ত কাঠামোতে তৈরি। এই দুর্বলতা তার কাছে কিছুই নয়। বিটু বিছানা থেকে নামলো এবং কয়েক পা হেঁটে দেখলো, চমৎকার, কোনো জড়তা বোধ করছে না। মাথা টলমল করছে না, চোখে ঝাপসা দেখছে না। মাথায় একটা গভীর ব্যথা টনটন করছে, তবে সেটা এমন কিছু মারাত্মক নয়। বিটু ঘর থেকে বেরিয়ে এলো এবং সিঁড়ি বেয়ে নামতে লাগলো। পুলিশ নিচে অপেক্ষা করছে হয়তো, কিন্তু তারা সকলে তো বিটুকে চেনে না। তাছাড়া এমন কিছু সতর্কও তারা থাকবে না, কারণ বিটু কোনো বড় অপরাধী নয়। বিটু একতলায় নেমে চারিদিকে চেয়ে দেখলো। রাত 9:30। ভিড়ভাট্টা নেই। 2 জন কনস্টেবল সিঁড়ির মুখে বসে আছে। বিটু তাদের নাকের ডগা দিয়ে বেরিয়ে এলো। তাকে কেউ তেমন গ্রাহ্যও করলো না। রাস্তায় নেমে সে দেখলো রিক্সা চলছে। বিকেলে ওরা একটা মিছিল করেছিল ঠিকই, তবে ধর্মঘট হয়নি। সে একটা রিক্সা থামালো। ছেলেটা চেনা, মন্টু। বাড়িতে পৌঁছে দে। মন্টু অবাক হয়ে বলল, আরে বিটুদা, আপনার কি হয়েছে? ইট লেগেছে, সে অনেক কথা। এখন চল, দারুণ খিদে পেয়েছে। মন্টু জোরে চালাতে গেল, কিন্তু পয়লা ঝাঁকুনিতেই মাথাটা ঝন করে ওঠায় বিটু কোকিয়ে উঠে বলল, বাবা একটু আস্তে, ঝাঁকুনি লাগলে ফের হেমারেজ হবে। পিন্টু যখন ফিরল তখন সুমনা বারান্দায় দাঁড়িয়ে। হ্যাঁ রে, কি সব শুনছি? কি শুনছ? বিটু আর ঝিন্টুর কি হয়েছে? পিন্টু মাথা নেড়ে বলল, ও তেমন কিছু না, লাট্টু গুন্ডা নাকি একটু হামলা করেছিল, অল্প চোট লেগেছে। ওরা কি হাসপাতালে? হ্যাঁ, ওই কাল পরশুই ছেড়ে দেবে। তাহলে তো ভালো রকমই চোট লেগেছে, আমাকে সব কথা খুলে বলবি? আরে বললেই তো কাঁদতে টাঁদতে শুরু করবে। আমি কি তত নরম মেয়ে নাকি রে? তোদের মতন 4-4টে গুন্ডাকে পেটে ধরতে হয়েছে। মার দাঙ্গা কিছু কম করেছিস তোরা? এখন বুক আমার শক্ত হয়ে গেছে। বল, কি হয়েছিল বল। লাট্টু বিটুকে ইট মেরেছিল। কেন? ওই অনেকদিন ধরেই রাগ জমে আছে তো, পেছনে কিছু টাকাওয়ালা লোক আছে, ওই তারাই কাজটা করিয়েছে। আর ঝিন্টু? ওটার তো আবার কাণ্ডজ্ঞান নেই, খালি হাতে আবার লাট্টুর সঙ্গে লড়তে গেছে। এই লাট্টুটা কে? আরে একটা উঠতি মস্তান,
তার ঘাড়টা তোরা মুচড়ে ভেঙে দিতে পারিস না? দেব, এখন গা ঢাকা দিয়েছে তো, যাকে তুমি ভেবো না ওসব। ঘটনাটা তোর গৌর কাকা জানে? হ্যাঁ, গৌরকা তো সবই জানে। এই শহরে যা যখন হয় গৌরকা তখনই জেনে যায়। তো তার হাতে তো অনেক লোক। পিন্টু মাকে একরকম টেনে ঘরে এনে বলল, তুমি আজ খুব রেগে আছো মা। সুমনা রাগে গম গম করছেন, তার দু চোখ জলে ভরা। সোফায় বসে বললেন, আমার দুটো ছেলেকে যে মেরেছে তাকে কি সহজে ছেড়ে দেবো নাকি? তুই একটা রিক্সা ডাক, আমি হাসপাতালে যাব। আচ্ছা ডাকছি, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। আজকে বহুত পরেশানি গেছে। বিটু সেই রিক্সাওয়ালাকে মেরেছিল বলে দারুণ গন্ডগোল। শেষে ইউনিয়নের নেতা ফেতাকে ধরে ব্যাপারটা মিটিয়ে নিয়েছি। উফ। সুমনা উঠে ছেলেকে খাবার বেড়ে দিয়ে বললেন, তোরা আর আমাকে শান্তি দিলি না। আজ আমার একটা নাতি হলো, তার সে আনন্দ করব কখন? সন্ধেবেলা গিয়ে একটু দেখে আসা উচিত ছিল। পিন্টু চটপট খেয়ে উঠে পড়ল। বেরোবার মুখেই একটা রিক্সা এসে থামলো বাড়ির সামনে। মাথায় ব্যান্ডেজ বাঁধা বিটু নেমে দাঁড়ালো। মা। সুমনা ছেলের দিকে চেয়ে নিজেকে আর সামলাতে পারলেন না, হাউ হাউ করে কেঁদে ফেললেন। বিটুই এসে মাকে ধরল। আরে কাঁদছো কেন? আমার কিছু হয়নি, এই তো হাসপাতাল থেকে চলেই তো এলাম। মাতৃভক্ত বিটুকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে এলেন সুমনা। আউটডোরে আজ প্রচন্ড ভিড়। ডাক্তার বাসুর হিমশিম অবস্থা। এক এক দিন রোগ ভোগ দুর্ঘটনা এতটাই বেড়ে যায় যে দম ফলার ফুরসত থাকে না। ডাক্তার বসু তবু এই পেশাটিকে উপভোগ করেন। কদাচিৎ কোনো রোগী রোগমুক্ত হয়ে ডাক্তারকে কৃতজ্ঞতা জানাতে আসে। সেরকম ঘটনা ঘটেই না। মানুষ স্বভাবত অকৃতজ্ঞ, মানুষ স্বভাবত বিস্মৃতিপরায়ণ। কিন্তু ডাক্তার, একজন সত্যিকারের ডাক্তার সর্বদাই উপভোগ করতে পারেন নানান বিচিত্র রোগভোগের সঙ্গে তার লড়াইটা। ডাক্তার বাসুদেব আজ ক্লান্ত ছিলেন। আজকাল ক্লান্তিটা ক্রমেই বাড়ছে। মানুষের রোগভোগ নিয়ে তার চিন্তা প্রবল বটে, কিন্তু নিজের শরীরের খবর অনেক কালই নেওয়া হয়নি। হাসপাতালে আর বেড খালি নেই। তবু অন্তত 6 জন রোগী ভর্তি করা একান্তই দরকার। তার মধ্যে 2টো বোধহয় ক্রিমিনাল কেস। তবু চেষ্টা করা যেত, কিন্তু জায়গা না থাকলে আর কি করতে পারেন? বেড নেই, মেঝেতে জায়গা নেই। অন্তত আরো 100 খানেক বেড যদি পাওয়া যেত, কত লোককেই তো রোজ রোজ ফিরিয়ে দিতে হচ্ছে। ডাক্তারের ক্লান্তি যে কেন এত গভীর তা মানুষ বুঝতে পারবে না। ডাক্তার বাসু কতকাল যে ভালো করে ঘুমননি, কতকাল ভালো খাবার খাননি, কোনো আমোদ প্রমোদ করেননি, আর একটাও সিনেমা দেখেননি, গান শোনেননি। শুধু রোগ রোগ আর রোগ তাকে ঘিরে আছে 24 ঘন্টা। মাঝরাতে টেলিফোন পেয়ে চলে আসতে হয় বিছানা ছেড়ে হাসপাতালে, নার্সিং হোমে। বিয়ে করেননি বলে বাঁচোয়া, নইলে বোধহয় বউ ডিভোর্স করে দিত। আউটডোরের সময় পার হয়ে যাওয়ার পর আজ বাসু রুগী দেখে গেলেন আরো ঘন্টাখানেক। এরপর হাসপাতালে 2টি এবং নার্সিং হোম থেকে একটা জরুরি অপারেশন। দুপুরে আজ খাওয়া জুটবে না হয়তো। ব্রেকফাস্ট বলতে 2টো টোস্ট আর সঙ্গে কালো কফি। পেটের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে কখন থেকে। তবু এই খিদের কষ্টটা সহ্য করতে হবে। খালি পেটে ডাক্তার বাসুদেব অপারেশনটা ভালোই করেন। শেষ রুগীকে বিদায় করে উঠতে যাবেন, হঠাৎ দেখলেন লম্বা বেঞ্চের একটি প্রান্তে সপ্রতিভ সুন্দরী এক তরুণীকে। চিনতে পেরে একটু হাসলেন বাসু। আরে আপনি কখন? ঘন্টা দেরিক ধরে বসে আছি, যদি আপনার চোখে পড়ে। বাসু লজ্জিত ভাবে বললেন, হ্যাঁ বড় ভিড় ছিল আজকে, একটু আওয়াজ দিলে পারতেন। সচি উঠে এসে মুখোমুখি বসে বলল, ডিস্টার্ব করা উচিত নয় বলে করিনি। একজন ব্যস্ত ডাক্তারকে অন্যমনস্কে করে দিলে রোগীরই বিপদ। আর তাছাড়া আমার দরকারটা তেমন জরুরিও নয়। বলুন কি করতে পারি? আমি সেই রিক্সাওয়ালাটার জন্য কিছু ফল টল এনেছিলাম, পাঠিয়ে দিয়েছি, সঙ্গে 2-1টা ওষুধ। ও বাহ, ভালো করেছেন। কালকে বিটু আর ঝিন্টুদের সঙ্গে দেখা করেছিলাম। পুলিশে খবর দিয়েছি বলে ওরা খুব অসন্তুষ্ট। বাসু হাসলেন। জানি। আচ্ছা, আমার কি আর কিছু করার আছে?